আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের ফিজিক্স জিরো টু প্রো এই ফ্রি কোর্সের 5 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা পড়াবো হচ্ছে বল অধ্যায় নিয়ে। তো আজকে তোমরা টেমপ্লেট দেখেই বুঝতেছো, আজকে হচ্ছে আমরা এই বল অধ্যায়ের সম্পূর্ণ বেসিক শেষ করব। ঠিক আছে, সম্পূর্ণ বেসিক শেষ করব, তাও এক ক্লাসের মধ্যে। ঠিক আছে? তো আমরা আগের যেই 4টা ক্লাস করাইছি, এই 4টা ক্লাসের মধ্যে প্রথম 2টা ক্লাসে আমরা কি করছি? ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়ের বেসিক শেষ করছি এক ক্লাসে, আর এক ক্লাসে সিকিউ এবং এমসিকিউ সলভ করছি। তারপর সেম পরের 2টা ক্লাসে অর্থাৎ তৃতীয় আর চতুর্থ ক্লাসে কি করছি আমরা? এই যে গতি অধ্যায় নিয়ে আলোচনা করছি। এক ক্লাসে গতি অধ্যায় সম্পূর্ণ বেসিক শেষ করে দিয়েছি, আর এক ক্লাসে যত টাইপের সিকিউ আছে এমসিকিউ আছে গতি চ্যাপ্টারে, ওই ক্লাসটাতে আমরা 13টা সিকিউ সলভ করেছি এবং এর বাইরে কোনো টাইপ নাই সিকিউতে। তারপর 40টার মতো আমরা এমসিকিউ সলভ করেছি গতি চ্যাপ্টারে। ঠিক আছে? তো তোমরা যদি ওই ক্লাস করো, তোমাদের গতি চ্যাপ্টার নিয়ে প্যারা খাবা না। কারণ আমরা আজকে যে বল চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, এই চ্যাপ্টারেও কিন্তু গতির সূত্র কিছুটা কাজে লাগবে, মানে এই দুটা চ্যাপ্টার লিঙ্ক করা। ঠিক আছে? তো এই জন্য তোমরা কি করবা, গতি চ্যাপ্টারটা ভালো করে করে আসবা, ক্লাস করে আসবা। এই চ্যাপ্টার গুলো প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তুমি আমাদের ক্রিয়েটিভ পাঠশালার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। ইউটিউব চ্যানেলে যাবা, যাওয়ার পর একটা প্লে লিস্টে যাবা, প্লে লিস্ট অপশনে যায় দেখবা যে এই যে ফিজিক্স জিরো টু প্রো এই নামে একটা প্লে লিস্ট আছে। ওইখানে তোমরা আগে সবগুলো ক্লাস পাবা। ঠিক আছে? তো চলো, আজকে আমরা আর কথা না বাড়াই। তো আমি তোমাদের সাথে আছি, রিজওয়ান চৌধুরী সাবির। চলো আমরা ক্লাসটা শুরু করি। তো আমরা এই যে আজকের গতি চ্যাপ্টার, এই চ্যাপ্টারের প্রথম টপিক হচ্ছে নিউটনের প্রথম সূত্র। এখন নিউটনের প্রথম সূত্রতে কি বলছে? নিউটনের প্রথম সূত্রতে বলছে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। তাইলে দেখো এইখানে আমরা কি বুঝবো আমরা? দেখো এখানে বলছে বল, এই যে এই জায়গায় একটা শব্দ আছে বল। তারপর কি বলছে? বল প্রয়োগ না করলে আমরা স্থির বস্তু স্থির থাকবে, অর্থাৎ ওই বস্তুটা যেই অবস্থায় আছে, স্থির আছে মানে স্থির, অর্থাৎ যেই অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে। আবার একই জায়গায় বলছে কি সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলবে। অর্থাৎ দেখো আমরা এই জায়গায় এই যে সূত্রের মধ্যে দুইটা কথা বলছে, একটা হচ্ছে কি বল, আর একটা হচ্ছে অবস্থার পরিবর্তন। অর্থাৎ যেইভাবে আছে অবস্থার পরিবর্তন বলতে ধরো যেই সিচুয়েশনে আছে ওই সিচুয়েশনে থাকবে। ঠিক আছে? স্থির থাকলে স্থির থাকতে চাইবে, আর গতিশীল থাকলে গতিশীল থাকতে চাইবে। এই যে থাকতে চাওয়া, স্থির থাকতে চাওয়া এবং গতিশীল থাকতে চাওয়া, এই জিনিসটাকে বলা হচ্ছে জড়তা। তাইলে আমরা নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে বল আর 2 নাম্বার হচ্ছে জড়তা। ঠিক আছে? তাইলে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কয়টা জিনিস পেলাম? দুইটা, একটা পাইছি বল আর একটা পাইছি জড়তা। এখন এখন ভাই দেখো জড়তা কি? জড়তা কি? আচ্ছা, এখন আমি এর আগে আরেকটা কথা বলি। দুই টাইপের জড়তা হচ্ছে দুই টাইপের। একটা হচ্ছে কি, আচ্ছা আমরা এটা হচ্ছে পরের টপিকটাতে দেখি, যেহেতু পরের টপিকই জড়তা। আমরা যদি প্রশ্ন এমসিকিউ আসে, ঠিক আছে, এমসিকিউ আসে যে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি জানতে পারি, ওটা হচ্ছে বল আর একটা হচ্ছে জড়তা। ঠিক আছে? এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জানতে পারি। তারপর তারপর টপিক হচ্ছে আমাদের জড়তা। জড়তা কি? জড়তা হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির কিংবা গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। ঠিক আছে? তাহলে দেখো সহজ কথা হচ্ছে জড়তা। জড়তা হচ্ছে কি? জড়তা হচ্ছে একটা বৈশিষ্ট্য। ঠিক আছে? একটা বস্তুর বৈশিষ্ট্য বলতে পারো। জড়তা হচ্ছে কি? বস্তুর বৈশিষ্ট্য। ঠিক আছে? কি? বস্তুর বৈশিষ্ট্য। এখন এই যে বৈশিষ্ট্য, তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। এটা ওরা কি করবে? ওরা আজীবন যেটা গতিশীল বস্তু অর্থাৎ সমবেগে চলন্ত বস্তু, ওটা আজীবন সমবেগে চলতে চায়, এবং যেটা স্থির ওটা আজীবন স্থির থাকতে চায়। এই যে প্রবণতা, এই প্রবণতাকে বলে হচ্ছে জড়তা। ঠিক আছে? অর্থাৎ তুমি যতক্ষণ পর্যন্ত এইরকম এইখানে ধরো এটা একটা স্থির বস্তু, এটারে তুমি যদি বল না দাও এটা স্থিরই থেকে যাবে। আবার ধরো এই যে একটা গাড়ি, ঠিক আছে, এটা একটা গাড়ি। এখন এই যে গাড়িটা,
এই গাড়িটা কি করছে, এদিকে সমবেগে চলতেছে। এখন কেউ যদি এটার উপর যদি বল প্রয়োগ না করে, এটা গতির পরিবর্তন করবে না। ঠিক আছে, এই জিনিসটাই বলছে হচ্ছে জড়তা। তাহলে জড়তা হচ্ছে, দেখো জড়তা হচ্ছে কয় প্রকার, এবার দেখো জড়তা হচ্ছে দুই প্রকার। জড়তা হচ্ছে কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে স্থিতি জড়তা, ঠিক আছে, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ভাই গতি জড়তা। ঠিক আছে, এখন দেখো স্থিতি জড়তা কি গতি জড়তা কি, আমরা সবাই কম বেশি সবাই এই যে এই দুইটা জড়তায় কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করছি। সেটা কোথায়, সবচেয়ে সহজ এক্সাম্পল হচ্ছে আমরা বাসে এক্সপিরিয়েন্স করছি এই জিনিসটা, স্থিতি জড়তা আর গতি জড়তা। এখন স্থিতি জড়তা এটা কিভাবে এক্সপিরিয়েন্স করছি, ধরো বাস কি করছে, বাস হঠাৎ চলতে শুরু করলে, বাস হঠাৎ চলতে শুরু করলে আমরা এই জিনিসটা দিয়ে বুঝি, বাস হঠাৎ চলতে শুরু করলে আমরা এই লেখাটা দিয়ে আমরা বুঝবো কি বলছে আসলে। দেখো বাস হঠাৎ চলতে শুরু করা মানে কি, ধরো তুমি কি করছো, তুমি বাসে বসে আছো, ঠিক আছে, তুমি এই যে সিটের উপর বাসে বসে আছো, এখন বাস যখন হঠাৎ চলতে শুরু করে, হঠাৎ এদিকে গতিশীল হয়ে গেছে, তখন কি হয়, তোমার কোমরের উপরের দিক থেকে ধরতে পারো যে কোমরের উপরের দিকে মাথা পর্যন্ত তুমি পিছনের দিকে হেলায় পড়ো না, অর্থাৎ পিছনের দিকে একটা ধাক্কা, মানে পিছনের দিকে সরে যায় না তোমার এই অংশটা। এটা কেন হয়, এইটা হচ্ছে স্থিতি জড়তার কারণে হয়। এখন দেখো তোমার এই যে কোমর থেকে নিচের অংশটা বাসের সিটের সাথে লাগানো আছে, অর্থাৎ বাসের সাথে সংযুক্ত। যখনই বাস চলা শুরু করে, যখনই বাস চলা শুরু করে, তখন এই যে এই অংশটা বাসের সাথে চলতে শুরু করে। কিন্তু তোমার এই যে উপরের যে অংশটা, কোমর থেকে উপরের অংশটা কিন্তু স্থির থেকে যায়। এই যে স্থির যে থেকে যায়, এই কারণে যখন হঠাৎ বাসটা চলতে শুরু করে এদিকে, এই স্থির অংশটা পিছনের দিকে হেলে যায়, মানে একটা হেলে পড়ে, অর্থাৎ একটা তুমি কি একটা ধাক্কা খাও বলতে পারো, এরকম মনে হয় আর কি। এটা হচ্ছে স্থিতি জড়তা। এখন গতি জড়তা কি, মানে গতি জড়তাকে আমরা বলতে পারি এইভাবে, গতি জড়তা, এবার গতি জড়তা হচ্ছে কি, ধরো চলন্ত বাস, ঠিক আছে, চলন্ত বাস হঠাৎ ব্রেক চাপলে, কি, চলন্ত বাস হঠাৎ ব্রেক চাপলে আমরা এই লাইনটাতে হচ্ছে গতি জড়তা বুঝবো, চলন্ত বাস হঠাৎ ব্রেক চাপলে। ঠিক আছে, এখন দেখো চলন্ত বাস হঠাৎ ব্রেক চাপলে জিনিসটা কি ঘটে। এখন ধরো তুমি বাসে আছো, বাসটা চলতেছে, তুমিও বাসের সাথে গতিশীল হয়ে গেছো, ঠিক আছে, তাহলে কি তো বাসটা যখন চলতেছে তখন তুমি সিটের মধ্যে বসে আছো না, এই যে তুমি বসে আছো, তাহলে বাস যখন চলতেছে তোমার পুরা শরীরটা কি বাসের সাথে গতিশীল হয়ে গেছে। এখন যখনই হঠাৎ করে ব্রেক চাপছে, ব্রেক চাপার পরে কি হয়েছে, ব্রেক চাপার পরে এই যে বাসটা, ধরো বাসটা কি হচ্ছে, বাসটা আর আগাবে না, বাসটা এই জায়গায় থেমে গেছে। এখন বাস থামছে ব্রেক চাপার পর, কিন্তু তোমার কি হয়েছে, তোমার এই যে শরীরের অংশ তুমি সামনের দিকে ঝুঁকে পড়ছো, কি করছো, তুমি সামনের দিকে ঝুঁকে পড়ছো। এর কারণ হচ্ছে তোমার শরীরের প্রত্যেকটা অংশ ছিল গতিশীল তখন, এই যে গতিশীল হওয়ার কারণে তোমার এই যে সামনের দিকে ঝুঁকে গেছো, বাস থেমে গেছে, বাস ব্রেক চাপার বলে থেমে গেছে, কিন্তু তোমার শরীর গতিশীল ছিল যার কারণে তুমি সামনের দিকে ঝুঁকে গেছো। অর্থাৎ এটা হচ্ছে গতি জড়তা। এই যে চলন্ত বাস হঠাৎ ব্রেক চাপলে যে ঘটনাটা ঘটে, এটা হচ্ছে জড়তার কারণে ঘটে। ঠিক আছে, এই গেল আমাদের জড়তা। এরপর এরপর আমাদের আছে হচ্ছে বল। বল কি, বল হচ্ছে যা প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয়। তাহলে কি দেখো, প্রথমে ছিল বস্তুটা স্থির, এখন বল প্রয়োগ করছো গতিশীল হয়েছে। আবার গতিশীল বস্তু গতির পরিবর্তন হয়, গতিশীল বস্তুর কি হয়, গতির পরিবর্তন হয়। অর্থাৎ ধরো এটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুটা এখানে আছে, এখন তুমি কি করছো, এটার উপর এদিক থেকে একটা বল প্রয়োগ করছো, ঠিক আছে, এদিক থেকে একটা বল প্রয়োগ করছো। এখন বল প্রয়োগ করার পরে, আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমরা এই যে এই জিনিসটা আমরা একটা জিনিস ভুলে গেছি, ওই জিনিসটাকে বিশেষ করে আসি, সেটা হচ্ছে জড়তা। এখন জড়তা কিসের উপর নির্ভর করে, এই জিনিসটা তো বলি নাই। এখন দেখো জড়তা হচ্ছে কিসের উপর নির্ভর করে, জড়তা হচ্ছে ভরের উপর নির্ভর করে। জড়তা কিসের উপর, জড়তা হচ্ছে ভরের উপর নির্ভর করে, ঠিক আছে। তাহলে আবার ভরকে বলা হচ্ছে জড়তার পরিমাপক, ভরকে বলা হচ্ছে জড়তার পরিমাপক।
এইটা এমসিকিউতে আসে। ভরকে বলে জড়তার পরিমাপক। ঠিক আছে, এখন দেখো ভরকে যে জড়তার পরিমাপক বলে এটা কেন বলে, কেন বলে আসলে এই যে ভরকে জড়তার পরিমাপ এটা কেন বলবে? তাহলে দেখো এবার আমরা দেখি কেন বলে। ধরো এই যে আমি একটা প্রথমে একটা কি করবো, একটা গাড়ি আঁকি। এটা হচ্ছে একটা গাড়ি আঁকতেছি, ঠিক আছে। ধরো এটা হচ্ছে একটা গাড়ি। এবার এবার এই জায়গায় ধরো একটা, এটাকে একটা ধরো যে সাইকেল। ধরো এটা হচ্ছে একটা এটা হচ্ছে ধরো একটা কি সাইকেল, ঠিক আছে। এটা হচ্ছে ধরো একটা সাইকেল। এখন তুমি কি করছো, এই সাইকেলটাকে 5 নিউটন বলে ধাক্কা দিছো। কত নিউটন বল? 5 নিউটন বলে ধাক্কা দিছো। আবার একই কাজ করছো এই যে গাড়ি বেলায়, এই গাড়িকেও 5 নিউটন বলে ধাক্কা দিছো। এখন তুমি দেখলা কি, এই 5 নিউটন বলে যখন গাড়িটা সাইকেলটাকে ধাক্কা দিছো, সাইকেলটা এইখান থেকে এইখানে চলে আসছে, অর্থাৎ সাইকেলটা গতিশীল হয়ে গেছে। ঠিক আছে, মানে সাইকেলটার জায়গায়, সহজ কথা তুমি মনে করো যে সাইকেলটাকে 5 নিউটন বল দেওয়ার কারণে সাইকেলটার জায়গা এখান থেকে এখানে চলে আসছে, এই জায়গা থেকে এই জায়গায় চলে আসছে। অর্থাৎ অর্থাৎ দেখো, অর্থাৎ কি হয়েছে, এই যে সাইকেলটা এখান থেকে এখানে চলে আসছে, ঠিক আছে। তাহলে সাইকেলটা যখন এইখান থেকে এখানে আসছে 5 নিউটন বলে, কিন্তু তুমি কি দেখলা, একই সময় একই পরিমাণ বল এই গাড়ির উপর প্রয়োগ করছো, কিন্তু গাড়িটা 1 ইঞ্চিও নড়ে নাই। গাড়িটা কি, গাড়িটা 1 ইঞ্চিও নড়ে নাই। এখন দেখো, এখন এই জিনিসটা আসলে কেন হয়েছে? এই যে দেখো সাইকেলের ভর আর গাড়ির ভর, দুইটার ভর কি সেম? কখনোই না। এই যে সাইকেলের ভর হচ্ছে অনেক কম আর গাড়ির ভর হচ্ছে অনেক বেশি। সাইকেলের ভর কম হওয়ার কারণে, ঠিক আছে, সাইকেলের ভর কম হওয়ার কারণে এই যে সাইকেলের জড়তাও কম। আবার এই যে গাড়ির ভর বেশি হওয়ার কারণে গাড়িটার জড়তা বেশি। ঠিক আছে, তাহলে কথা বুঝছো? তাহলে যে বস্তুর ভর বেশি তার জড়তা বেশি, আর যে বস্তুর ভর কম তার জড়তাও কম। এই জিনিস এটাই হচ্ছে, এই জন্যই বলা হচ্ছে কি ভর হচ্ছে জড়তার পরিমাপক। বুঝছো? তাহলে ভরকে কেন জড়তার পরিমাপক বলা হয়? এই কারণে, কারণ যে বস্তুর ভর বেশি তার জড়তা বেশি, আর যে বস্তুর ভর কম তার জড়তা কম। ঠিক আছে, তুমি লিখতে পারো, এই জিনিসটা লিখতে পারো, ভর যদি বেশি হয়, ভর বেশি মানে জড়তা বেশি। এটা এইভাবে লিখতে পারো তুমি যদি মনে রাখতে, মনে ভুলে যাও তাহলে। এরপরে এরপর হচ্ছে কি, ভর কম, ভর কম মানে জড়তা কম। ঠিক আছে, তুমি কি করতে এইভাবে এটা মনে রাখতে পারো। হ্যাঁ, এইবার হচ্ছে আমাদের এই যে জড়তার যে কনসেপ্ট ছিল এটা শেষ হয়েছে, ফাইনালি শেষ হয়েছে। ঠিক আছে, আমি এই জিনিসটা ভুলে গেছিলাম। এবার দেখো, এবার হচ্ছে আমরা আগের মতো বলের মধ্যে ফিরে আসি। ধরো যা প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল এবং গতিশীল বস্তুর গতি পরিবর্তন হয়। অর্থাৎ ধরো হচ্ছে এটা হচ্ছে একটা স্থির বস্তু। এখন ঠিক আছে, এখন তুমি কি করছো, এটার উপরে ওই যে আগের মতো ধরো হচ্ছে 5 নিউটন বল প্রয়োগ করছো। 5 নিউটন বল প্রয়োগ করার পরে এটা কি হয়েছে, এটা জায়গা পরিবর্তন করে এদিকে, অর্থাৎ তুমি এই জায়গা ছিল, এটা দাঁড়ানো ছিল, এখন এই বস্তুটা গতিশীল হয়ে এদিকে চলা শুরু করছে। ঠিক আছে, বা ধরতে পারো এটা হচ্ছে একটা গাড়ি। ঠিক আছে, এটা হচ্ছে গাড়ি। এখন গাড়ির উপর তুমি কি করছো, গাড়ির উপর তুমি কি করছো কি, গাড়ির উপর তুমি করছো হচ্ছে ধরো 100 নিউটন বল প্রয়োগ করছো, এখন গাড়িটা এদিক থেকে এদিকে চলা শুরু করছে। এই হচ্ছে স্থির বস্তু গতিশীল হচ্ছে। এখন কি প্রয়োগ করছো, এই যে 100 নিউটন যে প্রয়োগ করছো, এই জিনিসটি হচ্ছে বল। আবার ধরো এই যে সেম গাড়িটাই, ধরো কি এই যে এই গাড়িটাই সমবেগে চলতেছে, কত সমবেগে চলতেছে। ঠিক আছে, ধরো হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এখন এই গাড়িটার উপর একটা বল প্রয়োগ করা হয়েছে, এই গাড়িটার উপর একটা বল প্রয়োগ করা হয়েছে। বল প্রয়োগ করার পরে গাড়িটার বেগ চেঞ্জ হয়ে গেছে। এবার বল প্রয়োগ করার পরে কি হয়েছে, গাড়িটার বেগ চেঞ্জ হয়ে গেছে। গাড়িটার বেগ চেঞ্জ হয়ে কত হয়েছে, গাড়িটার বেগ চেঞ্জ হয়ে গেছে ধরো হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 6 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো, বল প্রয়োগের পরে গাড়িটার যে গতির পরিবর্তন হয়েছে বা বেগের পরিবর্তন হয়েছে, এই জিনিসটা হচ্ছে হচ্ছে বলের কারণে। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা হচ্ছে বল। তাহলে আমরা বলবো কি, যা প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয় বা গতির পরিবর্তন করতে চায়, তাকে বল বলে। এইবার এইবার হচ্ছে আমাদের আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে সাম্যতা আর অসাম বা সাম্যতা বিহীন বল। একটা হচ্ছে কি সাম্যতা,
ঠিক আছে, একটা হচ্ছে সাম্যতা। ঠিক আছে, তাহলে সাম্যতা, সাম্যতা জিনিসটা কি? ধরো একটা বস্তু, ধরো এই যে একটা বস্তু, ঠিক আছে, এবং একটা বস্তুর উপর এদিক থেকে দেখো একটা বস্তুর উপর কি করছো, ধরো একটা বস্তুর উপর এদিক থেকে একটা বল প্রয়োগ করছো, তারপর আবার ধরো এবার আমি আগে এই জিনিসটা দেখাই, ধরো আবার এদিক থেকেও একটা বল প্রয়োগ করছো। এখন প্রথমবার এদিক থেকে বল প্রয়োগ করছো 5 নিউটন, ঠিক আছে, আবার এদিক থেকেও বল প্রয়োগ করছো 5 নিউটন, যখন এদিক থেকেও 5 নিউটন এদিক থেকেও 5 নিউটন, এখন দেখো এই যে বস্তুটার উপর কার্যকরী বল বা লব্ধি বল, ধরো কার্যকরী বল লব্ধি বল এখন কত কাজ করতেছে? জিরো। কেন জিরো? এদিক থেকেও 5 নিউটন এদিক থেকেও 5 নিউটন, দুই দিক থেকে সমান অর্থাৎ বিপরীতমুখী, দুই দিক থেকেই একই সমান বল প্রয়োগ করতেছো। এই জন্য একই সমান বল প্রয়োগ করার কারণে বস্তুটার জায়গা এদিক থেকে, মানে বস্তুটা কি করবে, এক চুলও জায়গা নড়বে না। অর্থাৎ বস্তুটার এখানে কি, বস্তুটা হচ্ছে বল জিরো হবে, তখন কি হবে, তখন এই যে লব্ধি বল হচ্ছে জিরো। এই জিনিসটা হচ্ছে সাম্যতা। ঠিক আছে, বস্তুটা ধরতে পারছে সরণ জিরো হবে, বস্তুটা কোনো দিকে মুভ করবে না, নড়াচড়া করবে না, কারণ কি দুই দিক থেকেই একই পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। এখন এখন ধরো, এখন এইবার এদিকে কি হলো, এদিকে হইলো হচ্ছে, ধরো এদিক থেকে 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, কিন্তু এদিক থেকে বল প্রয়োগ করা হয়েছে 6 নিউটন। এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাম্য বল, এটা হচ্ছে কি সাম্য বল, এই পাশেটা সাম্য বল, এই পাশেটা হচ্ছে অসাম্য বল। মানে সরি, সাম্যতা বিহীন বল যেটাকে বলে আর কি, অসাম্য বল। তাহলে দেখো সাম্যতা বিহীন বলটা কি, ধরো এদিক থেকে 5 নিউটন বল প্রয়োগ করছে, এদিক থেকে 6 নিউটন বল প্রয়োগ করছে। এইবার দেখো এবার কি দুই পাশেই কি বল সমান আছে? সমান নাই। এখন যদি বলি যে বস্তুটা কোন দিকে মুভ করবে, অর্থাৎ বস্তুটা কোন দিকে যাবে, তখন তুমি বলতে পারবা যে বস্তুটা এদিকে যাবে। কেন যাবে? তখন লব্ধি বলটা কত হবে, অর্থাৎ এফ নেট কত হবে, ধরো এফ নেট কত হবে, এই যে সিক্স, সিক্স থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে হচ্ছে 1, অর্থাৎ বস্তুটা 1 নিউটন বল বস্তুটার উপর, তখন কি হবে, বস্তুটার উপর 1 নিউটন বল প্রয়োগ হবে, এবং প্রয়োগটা হবে হচ্ছে ডান দিকে, ডান দিকে হবে, কোন দিকে, এই যে এদিকে, এই ডান দিকে হবে, তখন বস্তুটা কি করবে, এদিকে মুভ করবে। ঠিক আছে, এটা হচ্ছে সাম্য বল। তুমি বলতে পারো যে বস্তুটার ক্ষেত্রে 1 নিউটন বল কাজ করবে, এবার সেটা কোন দিকে কাজ করবে, সেটা হচ্ছে ডান দিকে কাজ করবে। যখন হচ্ছে বস্তুর মধ্যে বল একই পরিমাণ বল প্রয়োগ না হয়, ওই বলটা হচ্ছে সাম্যতাবিহীন বল। ঠিক আছে, সহজ কথা হচ্ছে সাম্য মানে সমান, সাম্য মানে সমান। ঠিক আছে, আর সাম্যতাবিহীন মানে সমান বল না। এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে। ওকে, তারপর তারপর হচ্ছে মৌলিক বল। এখন দেখো মৌলিক বল, মৌলিক বল আছে কয় ধরনের, 4 ধরনের মৌলিক বল আছে। সবল নিউক্লিয় বল, তড়িৎ চুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বল। ঠিক আছে, এখন দেখো সবল নিউক্লিয় বলটা আসলে কোথায়, প্রোটন আর নিউট্রনকে এই যে সবল নিউক্লিয় বলটা কি করে, প্রোটন আর নিউট্রনকে নিউক্লিয়াসে একসাথে ধরে রাখে, এটা হচ্ছে সবল নিউক্লিয় বলে করে। তারপর তাড়িৎ চুম্বক বল, এটা হচ্ছে এটা কি করে, এটা করে হচ্ছে চার্জ যুক্ত কণার মধ্যে ক্রিয়া করে, এটা চার্জ যুক্ত কণার মধ্যে ক্রিয়া করে। ঠিক আছে, এটা হচ্ছে চার্জ যুক্ত কণার মধ্যে ক্রিয়া করে। তারপর দুর্বল নিউক্লিয় বল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে নিউক্লিয় বিটা ক্ষয়ের জন্য, এই বলটা নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গমনের জন্য দায়ী বা বিটা ক্ষয়ের জন্য দায়ী। তারা মহাকর্ষ বল, মহাকর্ষ বল কি, এটা হচ্ছে ধরতে পারো পৃথিবীর মধ্যে বা যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাই মহাকর্ষ বল। এখন পৃথিবী 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 এই বলের কারণে চাঁদ পৃথিবী ঘুরে, অর্থাৎ পৃথিবীকে কেন্দ্র করে চাঁদটা তার কক্ষপথে ঘুরে এই বলের কারণে। ঠিক আছে, এই গেল আমরা কি করে এই প্রত্যেকটা বল। এবার দেখো এই যে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তারপর হচ্ছে তড়িৎ চুম্বক বল, মহাকর্ষ বল। এখন এই 4টা বলের রেঞ্জ কত, পাল্লা, পাল্লা মানে রেঞ্জ, রেঞ্জ কত, এই সবল নিউক্লিয় বল এটার রেঞ্জ হচ্ছে 10⁻15 মিটার, অর্থাৎ এটা খুব কম দূরত্বে কাজ করে, এটা খুব কম অল্প দূরত্বে কাজ করে, এটা হচ্ছে রেঞ্জ, এই দূরত্বে কাজ করে, এই জন্য এটা সবচেয়ে শক্তিশালী। তড়িৎ চুম্বক বল, এটা হচ্ছে অসীম, এটা হচ্ছে অসীম। তারপর দুর্বল নিউক্লিয় বল, এটা হচ্ছে কি 10⁻8 মিটার, 10⁻8 মিটার এই দূরত্ব পর্যন্ত এই দুর্বল নিউক্লিয় বলটা কাজ করতে পারে।
তারপর আছে হচ্ছে মহাকর্ষ বল, এটা হচ্ছে অসীম, ঠিক আছে। এই দুইটা বল হচ্ছে অসীম। আর সবল নিউক্লিয় বল হচ্ছে 10^15, দুর্বল হচ্ছে 10^18 মিটার। এইবার আসো, এইবার আমরা তুলনা করব। এবার কি করবো, আমরা তুলনা করব। তুলনা তুলনা করব মহাকর্ষ বলের সাপেক্ষে। এই যে মহাকর্ষ বল, এটার সাপেক্ষে আমরা তুলনা করব বাকি সবগুলা বলকে। এবার তোমাদেরকে একটা জিনিস জানাই রাখি, এই যে মৌলিক বল, এই যে মৌলিক বল সমূহের মধ্যে সবচেয়ে ছোট বল হচ্ছে মহাকর্ষ বল। সবচেয়ে ছোট বল হচ্ছে কি, মহাকর্ষ বল। এই বলটা হচ্ছে সবচেয়ে ছোট। কি, সবচেয়ে ছোট, ঠিক আছে। এই বলটা হচ্ছে সবচেয়ে ছোট বল। তারপর তারপর এই মহাকর্ষ বল, এই বল থেকে বড় বল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে। দুর্বল নিউক্লিয় বল। এইবার দেখো, এই দুর্বল নিউক্লিয় বলটা মহাকর্ষ বল থেকে 10^30 গুণ বড়। কত গুণ? 10^30 গুণ বড়। এই মহাকর্ষ বলটা দুর্বল নিউক্লিয় বল, এই যে সরি, এই দুর্বল নিউক্লিয় বলটা মহাকর্ষ বল থেকে। এইবার তড়িৎ চুম্বক বল, এই তড়িৎ চুম্বক বলটা মহাকর্ষ বল থেকে কত গুণ বড়? দেখো তো, মহাকর্ষ বল থেকে 10^30 গুণ বড়, 10^30 গুণ বড়। আবার এই যে সবল নিউক্লিয় বল, এই সবল নিউক্লিয় বলটা মহাকর্ষ বল থেকে কত গুণ বড়? 10^41 গুণ বড়। তাহলে দেখো, আমরা এই যে রেঞ্জ, এটা দেখে বুঝতে পারতেছি, এটা দেখে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি। সেটা কি? সেটা হচ্ছে, আমরা এটা দেখে একটা জিনিস বুঝতে পারতেছি, সেটা হচ্ছে কোন বলটা সবচেয়ে বড়। আমরা লিখতে পারি, প্রথমে আছে হচ্ছে সবল, আমরা শর্ট ফর্ম লিখলাম, ঠিক আছে। সবল, এটা হচ্ছে সবচেয়ে বড়। সবলের থেকে ছোট হচ্ছে তড়িৎ। তারপর তড়িৎ থেকে ছোট হচ্ছে দুর্বল, ঠিক আছে। দুর্বল থেকে ছোট হচ্ছে মহাকর্ষ। এইটা হচ্ছে ওদের মানে কি বলে, ক্রম, শক্তির ক্রম। এগুলো হচ্ছে সবচেয়ে সবচেয়ে বড় সবল নিউক্লিয় বল, তারপর তড়িৎ চুম্বক বল, তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, তারপর হচ্ছে মহাকর্ষ বল, ঠিক আছে। এই জিনিসটা তোমরা মনে রাখবা। এখন এমসিকিউতে আসে সবচেয়ে ছোট বল কোনটা, সবচেয়ে ছোট বল কোনটা। এখন ও সবচেয়ে ছোট বল হচ্ছে মহাকর্ষ বল, ঠিক আছে। এই যে এটা কিন্তু এমসিকিউতে আসে, এটা মনে রাখবা। এই যে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা কি করবো ভাইয়া, তোমরা হচ্ছে এই যে ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাস নোট করবা। কারণ নোট যদি করো, তোমরা যদি নোট করো, তাহলে নোট করার পরে তোমার হচ্ছে কি, এই যে তোমার ক্লাসে পড়া ক্লাসে শেষ হয়ে যায়। তোমরা এই নোটের গুরুত্বটা তোমরা যদি না বুঝো, তাইলে কিন্তু হবে না। আর নোট করলে কি হবে, নোট করলে এই যে তুমি পরে যখন এই চ্যাপ্টার নিয়ে আবার রিভিশন দিবা, তুমি এই নোটটাই দেখবা, নোটটা দেখলে তোমার পড়া ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমি যে ক্লাসগুলো নিতেছি, এই ক্লাসগুলো তোমরা যদি ক্লাস 9 এর স্টুডেন্টরা দেখো, তোমাদের ওই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ তুমি তুমি যদি নুব হও, একদম জিরো থাকে তোমার বেসিক লেভেল, এই ক্লাসগুলোর মাধ্যমে তোমার বেসিকটা কি হবে, প্রো হয়ে যাবে। এই জন্যই তো ভাই ক্লাসগুলো নিতেছি। এখন এরপরে তোমাদের যে, এখন তোমাদেরকে আরেকটা কথা বলি ভাইয়া, এই যে ভাইয়া তোমাদের জন্য এই যে স্লাইড গুলো তৈরি করতেছি, কষ্ট করে অনেক সময় খরচ করে, তারপর তোমাদের জন্য ক্লাস নিতেছি, এই জায়গায় ভাইয়ের উদ্দেশ্যটা কি? ভাইয়ের উদ্দেশ্য কি আসলে? ভাইয়ের এই জায়গায় উদ্দেশ্য কি? ভাইয়ের উদ্দেশ্যটা কি? ভাইয়ের উদ্দেশ্য হচ্ছে ভাইয়ের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে হেল্প করা। তোমাদেরকে হেল্প করা। ভাইয়ের উদ্দেশ্য হলো তোমাদেরকে হেল্প করা। এখন তোমাদেরকে হেল্প করতেছি, এখন তোমরা যারা ক্লাসগুলো দেখতেছো, তোমার কাজ হচ্ছে কি, তোমাদের একটা দায়িত্ব হচ্ছে ক্লাসগুলো তোমার বন্ধুদের কাছে ছড়ায় দেওয়া, যাতে তোমার এই যে ভাইয়া যে হেল্প করতেছি, এই হেল্পটা যাতে ওরাও পায়, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে ভাইয়ের উদ্দেশ্য। যখন তোমরা দেখবো যে তোমরা এই ক্লাসগুলোর মাধ্যমে উপকৃত হইতেছো, তখন কি ভাইয়ের এই যে কষ্টগুলো সার্থক মনে হবে না? ঠিক আছে। তাহলে তোমরা এগুলো ছড়াই দিবা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। এবার হচ্ছে আমরা এর পরের টপিকে আসি, ভরবেগ। এখন দেখো, ভরবেগ জিনিসটা দেখে আমরা বুঝতেছি এখানে দুইটা জিনিস আছে। কি আছে? দুইটা জিনিস। এই যে দুইটা জিনিস, ঠিক আছে। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ভর। এখন ভর মানে কি? ভর মানে এম। এখন বেগ, বেগ মানে কি? বেগ মানে ভি। এখন আমরা যদি এটাকে যদি সংজ্ঞা বলি, ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। বেগের গুণফলকে
ভরবেগ বলে। ভরবেগ বলে। ঠিক আছে? তো তোমরা এই জিনিসটাকে ভাইয়া কি করতে পারি? এভাবে লিখতে পারি না? লিখতে পারি। এখন তাইলে আমরা ভরবেগ, ঠিক আছে? এখন আমরা ভরবেগ পাইলাম। এখন আমরা এই জিনিসটাকে কি করবো? আমরা আমরা এই জিনিসটাকে একটু এই পাশে নিয়ে আসি। সরি। তাহলে তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভরবেগ পাইলাম। এবার দেখো ভরবেগ মানে কি? ভরবেগ মানে আমরা এই মাত্রই বলছি ভরবেগের গুণফল। তাহলে ভরবেগের গুণফল মানে হচ্ছে এমভি। ভরবেগের গুণফল মানে কি? এমভি। ঠিক আছে? এমভি। ঠিক আছে? আমরা লিখি এমভি। বারবার বারবার কালার পিক করতে ভুল করছে। তাহলে দেখো ভর আর বেগের গুণফলকে আমরা এমভি লিখতে পারি। এখন দেখো এই যে ভরবেগকে প্রকাশ করা হচ্ছে কি দ্বারা? ভরবেগকে প্রকাশ করা হচ্ছে পি দ্বারা। এখন দেখো স্যার, এই যে ভরবেগ এটা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? এখন ভর কি? ভর হচ্ছে স্কেলার রাশি, কিন্তু ব্যাগ হচ্ছে কি? ব্যাগ হচ্ছে ভেক্টর রাশি। ব্যাগ হচ্ছে কি? ভেক্টর রাশি। এখন বেগ যেহেতু ভেক্টর রাশি, তাইলে আমরা বলতে পারি কি ভরবেগ এটা হচ্ছে, এই যে ভরবেগ এটা একটা ভেক্টর রাশি। ঠিক আছে? ভেক্টর রাশি, তাইলে আমরা ভরবেগের উপর ভেক্টর চিহ্ন দিয়ে দিতে পারি, এখানে ভেক্টর চিহ্ন দিয়ে দিতে পারি। এই যে এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে আমাদের ভরবেগ। ঠিক আছে? ওকে। তাহলে দেখো এবার হচ্ছে আমরা আরেকটা কনসেপ্ট বুঝাই। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এটা কি? ভরবেগের পরিবর্তন। ধরো একটা বস্তু ছিল, ঠিক? ধরো এই জায়গায় হচ্ছে কি? এই জায়গায় একটা বস্তু ছিল। এই যে এই একটা বস্তু এখানে ছিল। তারপর এই জায়গায় হচ্ছে আবার সেম বস্তুটাই কি করছে এই জায়গায়। এখন দেখো এই যে একটা বস্তু, এই একটা বস্তু প্রথমে এই বস্তুটার বেগ ছিল ইউ। বস্তুটার বেগ ছিল ইউ। এরপরে টি সময় পরে এই বস্তুটার বেগ হয়ে গেছে হচ্ছে ভি। এই বস্তুটা কত বেগ পাইছে? ভি। এখন দেখো এই জায়গা হচ্ছে, এই জায়গায় আমরা কি পাইছি? এই অংশ হচ্ছে আমরা একটা ভরবেগ পাইছি। এই এটাকে বলে হচ্ছে আদি ভরবেগ, আর এটাকে বলে শেষ ভরবেগ। তাহলে আমরা লিখি আদি ভরবেগ। আদি ভরবেগ হচ্ছে এম ইউ। যেহেতু বেগ হচ্ছে ভেক্টর রাশি, এই জন্য আমরা ভেক্টর চিহ্নটা দিলাম। এবার শেষ ভরবেগ। শেষ ভরবেগ কত? শেষ ভরবেগ হচ্ছে এমভি। এই যে এমভি, এ প্রথমে ছিল আদি ভরবেগ এমইউ, তারপর শেষ ভরবেগ হচ্ছে এমভি। এখন এখন যদি আমরা লিখি যে ভরবেগের পরিবর্তন কত, ভরবেগের পরিবর্তন যদি আমরা বের করতে যাই, শেষটা থেকে আগেরটা বিয়োগ দিব। ঠিক আছে? তাহলে ভরবেগের পরিবর্তন বের করতে গেলে আমরা পরিবর্তন যখন বের করি তখন কি করি? শেষটা থেকে আগেরটা বিয়োগ দেই না? তাহলে আমরা লিখবো ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন। ঠিক আছে? তাহলে ভরবেগের পরিবর্তনকে আমরা ডেল পি দ্বারা প্রকাশ করব। যেহেতু পি আছে, পি হচ্ছে ভেক্টর রাশি। আর পরিবর্তন মানে আমরা কি? পরিবর্তন মানে আমরা ডেল ইউজ করি না? তাহলে এই জন্য। তাহলে দেখো, তাহলে এম ভি মাইনাস এম ইউ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। ঠিক আছে? আমরা এতটুকু তো বুঝছি। এতটুকু বুঝার পরে এবার আমরা আরেকটা জিনিস বুঝাই। ঠিক আছে? আরেকটা জিনিস বুঝাই। এখন দেখো ওইটা হচ্ছে কি? আমরা একক, এবার হচ্ছে আমরা একক, এবার হচ্ছে কি? এবার হচ্ছে আমাদের একক। দেখো এই জায়গায় কি আছে? এই জায়গায় আছে হচ্ছে ভর। এখন ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি। ভরের এসআই একক হচ্ছে কেজি। আর ব্যাগের এসআই হচ্ছে মিটার পার সেকেন্ড। তাইলে কি আমরা বলতে পারি কি ভরবেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড? এখন আসো মাত্রা। ভরবেগের মাত্রা কি আসলে? ভরবেগের মাত্রা এখন আমরা দেখতে বলো। এখন দেখো আমরা তাহলে ভরের মাত্রা কি? আমরা ভরের মাত্রা জানি না এম। আর এই যে ব্যাগের মাত্রা কি? ব্যাগের মাত্রা হচ্ছে আমরা সবাই জানি এল ইনভার্স ওয়ান। এই জিনিসগুলা, এই যে এগুলা মাত্রা কিভাবে বের করতে হয়,
এই যে মাত্রা বের করার যে নিয়ম, এগুলো হচ্ছে গতি অধ্যায়ে ভাই একদম ইজিলি একদম সহজ ভাবে কি করছে বুঝাই দিছে। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। এখন নিউটনের দ্বিতীয় সূত্রটা কি এবার আমরা দেখি। তাহলে এবার হচ্ছে দ্বিতীয় সূত্রটা দেখি আমরা কি বলছে। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তাহলে এবার চলো আমরা এটা একটু এক্সপ্লেন করি কি বলছে আসলে এটাতে। তাহলে দেখো আমরা হচ্ছে আগের মতো আমরা এটা একটু এক্সপ্লেন করি, সুন্দর করে এক্সপ্লেন করব। প্রথম কাজ, প্রথমে হচ্ছে দেখো এই পাশ থেকে শুরু করি, ঠিক আছে? এই যে এইখান, তারপর এই জায়গায় একটা বস্তু ছিল আগের মতোই, এই জায়গায় একটা কি করছে বস্তু ছিল, ঠিক আছে? বস্তু ছিল, তাহলে এটার কালার চেঞ্জ করে দিই। ওকে, এখন বস্তুটা কি করছে, বস্তুটা প্রথমে বস্তুটার বেগ ছিল হচ্ছে, বস্তুটা ইউ বেগে গতিশীল ছিল। এরপরে এরপরে হচ্ছে কি, এরপরে টি সময় পরে, কত সময় পর, টি সময় পরে বস্তুটার বেগের পরিবর্তন হয়ে হয়েছে ভি। তাহলে এটার ভর হচ্ছে এম, ঠিক আছে? একই বস্তু কিন্তু এটার ভর হচ্ছে এম। তাহলে বস্তুটার ভর ছিল এম এবং প্রথম ছিল ইউ বেগে গতিশীল ছিল, এরপর টি সময় পরে বস্তুটা ভি বেগে গতিশীল হয়েছে। তাহলে এখন আমরা কি আমরা আগের মতো, আমরা আগের মতো কি করব, আমরা আগের মতো লিখব ভরবেগের পরিবর্তন, কি ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনকে আমরা কি লিখছিলাম, ডেল পি। ঠিক আছে, তো ডেল পি সমান কি লিখছিলাম, ডেল পি সমান লিখছিলাম এম ভি মাইনাস এম ইউ, এম ভি মাইনাস এম ইউ। তাহলে এটা ছিল ভরবেগের পরিবর্তন। এখন যখন আমরা হার লিখবো, ভরবেগের পরিবর্তনের হার, এই জায়গায় ভরবেগের পরিবর্তনের হার বলছে না, অর্থাৎ এই যে ভরবেগের পরিবর্তনটা হয়েছে সেটা কত সময় হয়েছে, কত সময় হয়েছে এই জিনিসটা দিয়ে যদি আমরা এই যে ভরবেগের পরিবর্তনকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, তাইলে আমরা ভরবেগের পরিবর্তনের হার পাবো। তাহলে আমরা লিখি, ঠিক আছে, তাহলে আমরা লিখি ভরবেগের পরিবর্তন, তাহলে এটাকে, তাহলে আমরা লিখি ভরবেগের পরিবর্তনের হার, ঠিক আছে, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে হারটা কি হবে, হারটা এই যে মাত্র বললাম এম ভি মাইনাস এম ইউ, তাহলে ভাগ করব টি দিয়ে, ভাগ করব কি দিয়ে, টি দিয়ে, তাহলে ভাগ করব হচ্ছে টি দিয়ে। এটাই হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। ক্লিয়ার? ওকে, যেহেতু লেখা একটু বাঁকা হয়েছে তো বক্সটা একটু বাঁকাই হয়েছে। ওকে, এবার দেখো ভরবেগের পরিবর্তনে হার তো গেল, আমরা তো অল্প একটু বের করলাম, এরপর আমাদের আরো কাজ রয়ে গেছে না, বলছে আমরা অর্ধেক করছি মাত্র, আমাদের বাকি বলছে কি, এই যে ভরবেগের পরিবর্তন, এই পরিবর্তনটা প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন প্রযুক্ত বল মানে কি, প্রযুক্ত বল মানে হচ্ছে এফ, প্রযুক্ত বল মানে এফ, ঠিক আছে? তাহলে প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এফ সমানুপাতিক এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, ঠিক আছে? তাহলে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এরপর এরপর কি হয় দেখো, আমরা সমানুপাতিক চিহ্ন কি করি, আমরা সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য আমরা একটা কাজ করি না, একটা ধ্রুবক দিই, তাহলে এখানে ধ্রুবকটা কে হিসেবে কে ধরি, ঠিক আছে, কে ইউজ করি আমরা। তারপর এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এইবার এইবার যদি কে সমান যদি ওয়ান হয়, কে সমান যদি ওয়ান হয় তাহলে কি হয়, কে সমান যদি ওয়ান হয় তাহলে এই যে সমীকরণটা হবে এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি। এইবার দেখো এই দুই জায়গা থেকে টি এম কমন নিব, এই দুই জায়গা থেকে কি করব, এম কমন নিব, তাহলে এম কমন নিয়ে লিখি এম, তাহলে ভি মাইনাস ইউ, আর এই যে টি, এই টিটাকে যদি আমি যদি নিচে লিখি সমস্যা তো নাই। এইবার দেখো এই যে, এবার হচ্ছে আমরা কি করবো, এই যে এফ, এবার দেখো তো এম, এই এম,
এই যে ভি মাইনাস ইউ বাই টি এটা সমান এ না, তাহলে এফ ইকুয়াল টু এম এ। আমরা হচ্ছে এই যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা এফ ইকুয়াল টু এম এ পাইছি, তাহলে আমরা এই জায়গায় লিখে দিতে পারি সাইডে কে ইকুয়াল 1। ঠিক আছে, তাহলে এই যে এখন যে সূত্রটা পাইলাম এই সূত্রটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই? বল পরিমাপ করতে পারি। এই যে ভালো একটা কথা, আমরা নিউটনের প্রথম সূত্র থেকে কি পাই? নিউটনের প্রথম সূত্র থেকে বলের ধারণা পাই। প্রথম সূত্র থেকে কি পাই? বলের ধারণা পাই। ধারণা পাই, কিন্তু কিভাবে পরিমাপ করতে হয় সেটাই, সেই ধারণা পাই না। কিন্তু কিভাবে পরিমাপ করতে হয় সেই ধারণা পাই না। ঠিক আছে, সেই ধারণা পাই না। এটা বুঝছো? তাহলে নিউটন প্রথম সূত্র থেকে আমরা কি পাই? বলের ধারণা পাই, কিন্তু সেই বলটা কিভাবে পরিমাপ করব সেই ধারণা পাই না। কিন্তু আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বল কিভাবে পরিমাপ করতে হয় তার ধারণা পাই। কিভাবে? এই যে আমরা একটা সূত্র পাই, ফর্মুলা পাইছি। ঠিক আছে, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাইলাম। এইবার দেখো, এবার আমরা বাকি অংশটা দেখব। তাহলে যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। অর্থাৎ ভরবেগ হচ্ছে কি একটা ভেক্টর রাশি, আবার বলও একটা ভেক্টর রাশি। তাহলে আমরা কি করব? এগুলো মাথার উপরে একটা কি করব? সুন্দর করে একটা তীর চিহ্ন দিয়ে দিব। কি করব? সুন্দর করে তীর চিহ্ন দিব। এই যে ভি, যেহেতু ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর রাশি। আমরা এগুলোর উপর একটা সুন্দর করে তীর চিহ্ন দিয়ে দিই। ঠিক আছে, এইবার যেহেতু বল ভেক্টর রাশি তাহলে আমরা কি, সরি ব্যাক ভেক্টর রাশি, তাহলে এখানে ত্বরণ ভেক্টর রাশি। ঠিক আছে, এই জিনিসটা আশা করি তোমাদের সবার ক্লিয়ার। কিভাবে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ ইকুয়াল টু এম এ এই সূত্রটা পাইছি। এবার এরপরে আমরা আরেকটা জিনিস লিখি। এরপরে আমরা কি করব? এরপরে আমরা আরেকটা হচ্ছে জিনিস আমরা লিখি, সেটা হচ্ছে কি আমরা একক আর মাত্রা এই দুটা তো আমরা এখনো বলি নাই। তাহলে একক, একক কি? একক ভর, এই যে বলের একক কি, তাই না? বলের একক কি? তাহলে বলের মধ্যে আমরা কি আছে? বলের মধ্যে আছে হচ্ছে ভর আর হচ্ছে ত্বরণ। বলের মধ্যে কি আছে? ভর আর ত্বরণ। ঠিক আছে, তাহলে আমরা লিখি, তাহলে ভর আর ত্বরণ, তাহলে একক, এককটাকে আমরা এদিকে লিখি। তাহলে ভর তাহলে ম্যাসের একক কি? ম্যাসের একক হচ্ছে কেজি। আর ত্বরণের একক হচ্ছে এম এস ইনভার্স টু। এইবার এই জিনিসটাকে কেজি মিটার পার সেকেন্ড, এই জিনিসটাকে বলা হচ্ছে নিউটন। তাহলে আমরা একক পাইলাম কি? একক পাইলাম হচ্ছে নিউটন। একক পাইলাম কি? একক পাইলাম হচ্ছে নিউটন। ঠিক আছে, তাহলে তাহলে একক কত হইলো? একক হচ্ছে নিউটন। এটা হচ্ছে কিসের একক? এটা হচ্ছে বলের একক। ঠিক আছে, এই হচ্ছে গেল বলের একক। এবার বলের মাত্রা কি? বলের মাত্রা কি? এখন বলের মাত্রা কি আমরা দেখি। তাহলে বলের মাত্রা, এখন বলের মাত্রা দেখো, বলের মাত্রা এখন এই যে বলের মধ্যে কি আছে, মানে এফ এর মধ্যে কি আছে? ভর আর হচ্ছে ত্বরণ। তাহলে এম এর মাত্রা হচ্ছে কি? এম, অর্থাৎ ভরের মাত্রা হচ্ছে এম। আর ত্বরণের মাত্রা হচ্ছে কি? ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু। তাহলে এইটা হচ্ছে আমাদের বলের মাত্রা, এম এল টি ইনভার্স টু। ক্লিয়ার? ওকে, এরপর এরপর আমরা একটা কি করবো? আমরা একটা ম্যাথ, এই যে একটা ছোট একটা এই যে এফ ইকুয়াল টু এম এই সূত্র দিয়ে একটা ম্যাথ সলভ করি। ৮০ কেজি ভরের এম একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এর ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে? তাহলে আমরা সহজভাবে আমরা জানি, তাহলে বল বের করতে বলছে, অর্থাৎ এফ ইকুয়াল এম এ। তাহলে এম সমান হচ্ছে ৮০, আর এখানে হচ্ছে ত্বরণ হচ্ছে 4, তাহলে কত হচ্ছে? ৩২০ নিউটন। এই যে এগুলো হচ্ছে কি এমসিকিউতে আসে। ঠিক আছে, এগুলো পারবা। তারপর
এইবার আসে হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্রটা আসলে কিভাবে প্রমাণ করব, এটা হচ্ছে খ নম্বরে আসে অনেক সময়। তাহলে দেখো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাইছি, এফ ইকুয়াল এম এ, ঠিক আছে, এফ ইকুয়াল এম এ। এখন দেখো আমরা নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি জানি, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে, অর্থাৎ সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলবে, ঠিক আছে। তাহলে অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ না করলে, মানে বাহ্যিক বল প্রয়োগ না করা মানে এম এ ইকুয়াল জিরো, এম এ ইকুয়াল কি জিরো, সরি, এম ইকুয়াল জিরো মানে এফ ইকুয়াল জিরো। তাহলে এখন দেখো এম, এখন আমি এটাকে যদি ত্বরণকে যদি আমরা ভেঙে লিখি, সেটা কি ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ, তাহলে আমরা কিভাবে লিখবো, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এইবার দেখো তাহলে এটা যেহেতু জিরো, টি যদি এটার সাথে গুণ করি তাহলে আমাদের হইতেছে কত, জিরো। তাহলে এই পাশে থাকতেছে জিরো আর এই পাশে থাকতেছে এম ভি মাইনাস ইউ, ঠিক আছে। এখন এম যদি এই পাশে চলে আসে তাহলে এমটা হয়ে যাবে জিরো। তাহলে এবার আমরা পুরো রাশিটাকে এই পাশে নিয়ে আসবো, ভি মাইনাস ইউ ইকুয়াল জিরো। এখন আসতেছে হচ্ছে কত, ভি ইকুয়াল ইউ, অর্থাৎ এই যে ভি ইকুয়াল ইউ, এই জিনিসটাই হচ্ছে এইটাই হচ্ছে আমাদের প্রথম ভরবেগের কি বলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণ। দেখো এখানে ভি ইকুয়াল ইউ হয়েছে মানে কি, এখানে দুইটা ভেক্টর সমান, আবার অন্যভাবে বলতে গেলে কি বেগ দুইটা সমান, আদি বেগ শেষ বেগ সমান। আদি বেগ আর শেষ বেগ কখন সমান হয়, যখন একটা বস্তু সমবেগে চলে, তাহলে ওই বস্তুটার আদি বেগ আর শেষ বেগ সমান হয় না, এ বুঝছো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণ। এরপর আছে হচ্ছে বলের ঘাত। বলের ঘাত কি, এখন বলের ঘাত বলতে পারো হচ্ছে এইভাবে, যে একটা বস্তুর উপর ক্রিয়ারত বল এবং ওই বলটা ক্রিয়া করতে যে পরিমাণ সময় লাগে, এই বল আর সময়ের গুণফল হচ্ছে, এই বল আর সময়ের গুণফল হচ্ছে কি বলের ঘাত। অর্থাৎ তুমি এটা এইভাবে লিখতে পারো, এফ টি, কি এফ টি, বলের ঘাত হচ্ছে কি এফ টি। তাহলে বলের ঘাত হচ্ছে এফ টি, অর্থাৎ এই যে বল আর সময়ের গুণফল। এখন দেখো আমরা এই জিনিসটাকে আরো লিখতে পারি, সেটা কি হবে, দেখো তো আমরা এই যে আগে একটু আগেই পড়ছি না, এফ ইকুয়াল এম ভি, এফ ইকুয়াল কি এম, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, এটাই তো পড়ছি না। তাহলে যদি আমরা গুণ করি তাহলে এফ টি, তাহলে এফ টি সমান কি আসতেছে, এম ভি মাইনাস এম ইউ। অর্থাৎ ভরবেগের পরিবর্তন বের করলেও আমরা বলের ঘাত বের করতে পারি। তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি, ভরবেগের পরিবর্তন জিনিসটাকে আমরা যদি লিখতে পারি, আমরা চাইলে ডেল পি ও লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এটা সমান এটাও বের করতে পারি, এম বি মাইনাস এম ইউ। তাহলে বলের ঘাত এটা হচ্ছে কি, বলের ঘাত হচ্ছে জে, বলের ঘাত কি, বলের ঘাত হচ্ছে জে, বলের ঘাত হচ্ছে জে। তাহলে বলের ঘাত সমান কি, বলের ঘাত হচ্ছে কি এফ টি ইকুয়াল, এখন দেখো তোমার প্রশ্নের মধ্যে যদি দেয়া থাকে একটা বল দেয়া আছে আর একটা সময় দেয়া আছে, যে ক্রিয়ারত সময়, এই বলটা কাজ করতে কি পরিমাণ সময় লাগে ওটা দেয়া আছে, তাইলে তোমাকে যদি বলের ঘাত বের করতে বলে তখন তুমি এইটা দিয়ে বের করবা। আর যদি কোথাও যদি শুধু ভরবেগ দেয়া থাকে, তাহলে তুমি কি করবা, এই যে ভরবেগের পরিবর্তনটা বের করে দিবা, এটাই হচ্ছে বলের ঘাত, এটাই কি, এটাই হচ্ছে বলের ঘাত, ঠিক আছে, এটা হচ্ছে বলের ঘাত। এরপর হচ্ছে ঘর্ষণ। আচ্ছা, তোমরা অনেকেই দেখো চ্যাপ্টারটা দেখার সময় একটু কনফিউজড হইতে পারো যে ভাইয়া ঘর্ষণ তো হচ্ছে আমাদের লাস্ট টপিক, তাহলে এখানেই কেন। দেখো আমাদের এই টপিকটা সামনে নিয়ে আসছি আমি একটু মানে আমার মতো করে সাজাইছি যাতে তোমাদেরকে এই জিনিসগুলো পড়াইতে ইজি হয়। আর এটা সাজানোর পিছনে রিজন হচ্ছে, এই যে আমরা যখন এফ ইকুয়াল টু এম এ মানে বলের যখন সূত্রগুলো দিয়ে কাজ করব, তখন এই যে ঘর্ষণটাও কিন্তু এগুলোর সাথে চলে আসে। এই জন্য ঘর্ষণ এই জিনিসগুলোকে আমি আগে নিয়ে আসছি। এবং তোমরা কি করবে, এই যে ক্লাসগুলো যে করতেছো তোমরা একই সাথে একটু বইটাও একটু দেখে নিবা, ঠিক আছে। তোমরা এই যে টপিকগুলো ঘর্ষণ, এই টপিকগুলো একটু বই থেকে একটু রিডিংটা পড়ে নিবা, পড়ে নিলে কি হবে, তোমার এমসিকিউর জন্য হেল্পফুল হবে, ঠিক আছে। এখন দেখো ঘর্ষণ হচ্ছে চার প্রকার।
ঘর্ষণ হচ্ছে 4 প্রকার, সেগুলো হচ্ছে কি স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, তারপর আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। ঠিক আছে, তো তোমাদের এই যে ম্যাথ গুলো হচ্ছে গতি ঘর্ষণ নিয়ে। ঠিক আছে, তাই এখন আমি কি করব, একটু গতি ঘর্ষণ নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, গতি ঘর্ষণ কি? গতি ঘর্ষণ হচ্ছে, ধরো চলমান দুইটা বস্তুর মধ্যে যে ঘর্ষণ, ওইটাই যে ঘর্ষণ অর্থাৎ চলমান দুইটা বস্তুর বা চলমান বস্তুর মধ্যে যে ঘর্ষণ বল তৈরি হয়। ঠিক আছে, চলমান বস্তুর মধ্যে যে ঘর্ষণ বল তৈরি হয় ওইটা হচ্ছে গতি ঘর্ষণ। এবং ধরো আমি দেখাই তোমাকে, এই যে এটা, ঠিক আছে, এইটা এই জায়গার উপর ধরো একটা বস্তু, এটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুটা কি করবে, এই বস্তুটা হচ্ছে ধরো এদিকে যাচ্ছে, এদিকে ভি বেগে যাচ্ছে। এখন বস্তুটার গতি হচ্ছে কোন দিকে, এদিকে, বস্তুটার গতি এদিকে। এখন তুমি বুঝো ঘর্ষণ বলটা আসলে কোন দিকে কাজ করে, ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করে, আগে এটা বুঝো। ঘর্ষণ বল সব সময়, ঘর্ষণ বল কি করে, ঘর্ষণ বল সব সময় গতির বিপরীত দিকে কাজ করবে, ঘর্ষণ বল সব সময় গতির বিপরীত দিকে কাজ করে। তাহলে এটা আমরা লিখে দিই। ঠিক আছে, এটা লিখে দিই, ঘর্ষণ বল সব সময় গতির বিপরীত দিকে কাজ করে, ঘর্ষণ বল সব সময় গতির বিপরীত দিকে কাজ করে। এটা সবসময় মনে রাখবা, গতির বিপরীত দিকে কাজ করে। ঠিক আছে, তাহলে ঘর্ষণ বল সবসময় গতির বিপরীত দিকে কাজ করে। ঠিক আছে, তাহলে অর্থাৎ বস্তুটার গতি যদি এদিকে হয়, ব্যাগ যদি এদিকে হয়, ঘর্ষণ বলটা তার অপোজিট দিকে কাজ করবে। ঠিক আছে, এখন ঘর্ষণ বলকে কি দ্বারা প্রকাশ করা হয়, ঘর্ষণ বলকে এই যে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ঘর্ষণ বলকে কি দ্বারা প্রকাশ করা হয়, স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। এখন ঘর্ষণ বলের, আচ্ছা দেখো এই যে এই জায়গায় ধরো বস্তুটা যেই জায়গায় আছে, এই জায়গায় যদি একদম জুম করে দেখো, একদম জুম করলে তুমি দেখবা যে এই যে বস্তুটা এমন, এই যে বস্তুর এই যে ফ্লোর যেটা দেখতেছো এটা হচ্ছে এমন, এই যে এই জায়গায় খাঁজ আছে, এরকম খাঁজ আছে। এই খাঁজগুলো হচ্ছে কি, এই খাঁজগুলোর কারণে বস্তুটা যখন চলে তখন এই বস্তুটা এই জায়গায় ঘর্ষণটা হয়। ঠিক আছে, এই যে বস্তুর ক্ষেত্রেও সেম, এই যে বস্তু এটা, এই এটার নিচে দিয়েও এমন আছে, এটার নিচে দিয়েও এমন। ঠিক আছে, যখন এই যে বস্তুটা চলে উপর দিয়ে যখন যায় তখন এই যে একটা খাঁজের মধ্যে আরেকটা খাঁজ, আরেকটা খাঁজের মধ্যে আরেকটা খাঁজ, এরকম কি করে, এরকম ঢুকে যায়। ঠিক আছে, এরকম ঢুকে যায়। এই জন্য হচ্ছে কি, এই জন্য যে ঘর্ষণের ফলে কি হয়, ঘর্ষণের ফলে তাপ সৃষ্টি হয়, যখন বস্তুটা এরকম উপর দিয়ে যখন যায় তখন তাপ সৃষ্টি হয়। ঠিক আছে, এই এইরকম এখন এই জায়গায় আরেকটা বল কাজ করে, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল, যেটাকে আমরা বলি হচ্ছে কি আর। এখন আর হচ্ছে উপর দিকে কাজ করে, এই যে বস্তুটা নিচের দিকে একটা চাপ দিতেছে না, বস্তুটার কি ওজন, ওজনের কারণে কি এটার উপর চাপ দিতেছে না, আবার এই যে এটা উপরের দিকে আরেকটা প্রতিক্রিয়া বল দিতেছে না, এই প্রতিক্রিয়া বলটা হচ্ছে আর। এখন আমরা এই যে ঘর্ষণ বল, ঘর্ষণ বলকে আমরা ঘর্ষণ বলকে সূত্র দিয়ে প্রকাশ করেছি এইভাবে, ঘর্ষণ বল সমান মিউ, ঘর্ষণ বল সমান কি মিউ জি, সরি মিউ আর, ঘর্ষণ বল সমান হচ্ছে মিউ আর। ঠিক আছে, ঘর্ষণ বল সমান মিউ আর। এখন তোমরা যখন এইটাই হচ্ছে মেন, এইটা হচ্ছে ঘর্ষণ বলের সূত্র, ঘর্ষণ বল সমান মিউ আর, এটা হচ্ছে ঘর্ষণ বলের সূত্র। এখন এই জায়গায় মিউটা কি, মিউটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক। এখন আমরা চাইলে এখানে আর এর জায়গায় এইভাবেও লিখতে পারি, তোমাদের বইয়ে দেখবা যে তোমরা জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া এখানে আরটা আসলে কি, আরটা তো আমার বইয়ের পাইতেছি না, যে আমাদের মেন বই তো আর পাইতেছি না, আমাদের মেন বই কি লেখা ডাব্লিউ, তো দেখো তাহলে মানে ডাব্লিউ, তোমাদের মেন বোর্ড ডাব্লিউ লেখা, ডাব্লিউ মানে কি ওজন, ওজনটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, বস্তুটা অর্থাৎ নিচের দিকে চাপ প্রয়োগ করতেছে না, তাহলে নিচের দিকে ওজন কাজ করতেছে, তাহলে তোমরা এটারে ডাব্লিউ এফ ইকুয়াল টু মিউ ডাব্লিউ এইভাবে লিখতে পারো। এখন তোমরা ডাব্লিউ মানে কি, ডাব্লিউ মানে আবার এম জি, তোমরা আবার এটাকে চাইলে এইভাবে লিখতে পারো এফ ইকুয়াল টু মিউ এম জি। ক্লিয়ার, তোমরা কি করতে পারো, তোমরা এই যে দেখো একই জিনিসকে আমরা এই কয় ভাবে লিখছি, তিন ভাবে লিখছি। ঠিক আছে, একই জিনিস তিনটা লেখায় সেম জিনিস। ঠিক আছে, প্রতিক্রিয়া বল দিয়ে যদি দিয়ে দেয়, এই জায়গায় যদি একটা প্রতিক্রিয়া বল দিয়ে যায় তাহলে তুমি এইভাবে করে দিতে পারবা, ওজন দিলে এইভাবে করতে পারবা, আর ওজন না দিয়ে যদি ধরো ভর আর জি দিয়ে দেয় তাহলে তুমি এইভাবে করবা।
ঠিক আছে? তো এক্সামে ঘর্ষণ গুণাঙ্কটা আবার বের করতে বলে অনেক সময়। এখন দেখো, ঘর্ষণ গুণাঙ্ক এই যে মিউ, আমরা যে মিউটাকে বললাম, এই যে মিউ বের করারও একটা সূত্র আছে। মিউ বের করার সূত্র হচ্ছে টেন থিটা। যখন যখন কোন একটা বস্তু এরকম কোণ করে থাকবে, ঠিক আছে, এরকম একটা কোণ থাকবে, কোন একটা বস্তু এই জায়গায় এইভাবে চলতেছে, তখন এই যে কোণ যেটা থাকবে, এই কোণের এই যে জায়গায় যে থিতা কোণ থাকবে, এই থিতা কোণ দিয়ে আমরা এই যে মিউটা বের করতে পারবো। ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা এই জায়গায় কিন্তু একই জিনিস, এই যে একই জিনিস আমরা তিন ভাবে লিখছি। ঠিক আছে, এটা হচ্ছে গেল ঘর্ষণ। এখন দেখো আমরা এই জায়গায় কি বলছি, এই যে এই জায়গায় বলছি না, এই যে বস্তুটা ঘর্ষণ এদিকে ধরো হচ্ছে বস্তুটার ফোর্স হচ্ছে এদিকে, ফোর্স কোন দিকে, এদিকে বলের দিকে, যেদিকে গতি ওইদিকে হচ্ছে ফোর্স কাজ করতেছে। তাহলে সরি, মানে ওইদিকে হচ্ছে ফোর্স দেয়া হয়েছে, তাহলে ফোর্স এদিকে, আর তারপর কি, তারপর হচ্ছে ঘর্ষণ বল অপোজিট দিকে। তাহলে আমরা এখানে এফ নেট কার্যকরী বল বা লব্ধি বল, তাহলে আমরা লব্ধি বল কত পাইলাম, এখানে এফ নেটটা কত পাইতেছি আসলে, এই যে এই ক্ষেত্রে, এই যে এই ক্ষেত্রে আমরা এফ নেট কত পাইতেছি দেখো, আমরা এই যে এই ক্ষেত্রে এফ নেট কত পাইতেছি আমরা এটা একটু দেখি। এফ নেট, এফ নেট কত পাইতেছি, এফ নেট মানে এফ থেকে কি করব, এফ থেকে আমরা এই যে এফ নেট থেকে আমরা কি করব, এইটা বিয়োগ করব। ঠিক আছে, এফ নেট আমি ধরো এইটাকে সুন্দর করে লিখি, আমরা এফ নেট, এফ নেট যখন আমরা বের করব, লব্ধি বল যখন বের করব তখন, অর্থাৎ কার্যকরী বল, কার্যকরী বল যখন বের করব তখন আমরা যে মেন ফোর্স থাকবে ওই ফোর্স থেকে আমরা এই যে ঘর্ষণ বলটা বিয়োগ করব, ঘর্ষণ বলটা বিয়োগ করলে আমাদের এফ নেট বের হয়ে যাবে, অর্থাৎ কার্যকরী বল বের হয়ে যাবে। সহজ কথা তুমি এখান দিয়ে লিখতে পারো কার্যকরী বল। এরপর আমাদের আছে নিউটনের তৃতীয় সূত্র। এখন নিউটনের তৃতীয় সূত্রটা কি বলছে, নিউটনের তৃতীয় সূত্র বলছে হচ্ছে প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীত বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ তুমি যদি তুমি এই যে একটু আগে আমরা কি এই যে, অর্থাৎ এটা একটা বক্স, এখন তুমি এই বক্সটাকে একটা ক্রিয়া দিলা, কি করছো, ক্রিয়া মানে ধরো এই বক্সটাকে কি করছো, একটা বল প্রয়োগ করছে, বক্সটার উপর কি করছো, এদিক থেকে এদিক থেকে একটা বল প্রয়োগ করছো, অর্থাৎ ক্রিয়া। তাই বল প্রয়োগ করলে ক্রিয়া কাজ হবে না যখন সরবে, তাহলে বল প্রয়োগ করছো কত নিউটন, ধরো 7 নিউটন বল প্রয়োগ করছো। এখন বক্সটাও কিন্তু তোমার উপর 7 নিউটনই বল প্রয়োগ করবে, অর্থাৎ এটাকে বলে প্রতিক্রিয়া বল। তুমি যে পরিমাণ বল প্রয়োগ করবা, বক্সটাও তোমার দিকে ওই সেম একই পরিমাণ বল প্রয়োগ করবে, এইটাই হচ্ছে প্রতিক্রিয়া বল। তুমি যদি 7 নিউটন বল প্রয়োগ করো বক্সটার উপর, তাহলে বক্সটাও তোমার দিকে 7 নিউটন বল প্রয়োগ করবে। এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। এখন দেখো, প্রতিক্রিয়া বল যে হয়েছে, এখন প্রতিক্রিয়া বল কিন্তু মনে রাখবা, তুমি বক্সটার উপর বল প্রয়োগ করছো, এখন বক্সটার উপর কিন্তু আবার প্রতিক্রিয়া বলটা কাজ করবে না, মনে রাখবা এটা। তুমি বক্সটার উপর বল প্রয়োগ করছো, এখন প্রতিক্রিয়া বল বক্সের উপর কাজ করবে না, প্রতিক্রিয়া বল তোমার উপর কাজ করবে। ঠিক আছে, তাহলে তুমি এই জায়গায়, তাহলে আমরা এই জায়গায় একটা জিনিস লিখতে পারি, একটা জিনিস লিখতে পারি, সেটা কি, সেটা হচ্ছে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুর উপর কাজ করে না। আমরা এই জায়গায় লিখতে পারি কি, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুর উপর কাজ করে না, একই বস্তুর উপর কাজ করে না। ঠিক আছে, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুর উপর কাজ করে না, এটা ক্লিয়ার। তাহলে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুর উপর কাজ করবে না, অর্থাৎ তুমি এই যে বলটা এই বস্তুটার উপর 7 নিউটন বল প্রয়োগ করছো, কিন্তু এই যে প্রতিক্রিয়া বলটা বক্সের উপর কাজ করবে না, বক্সের প্রতিক্রিয়া বলটা তোমার উপর কাজ করবে। এখন তুমি একটা এক্সাম্পল দিই তোমাকে, তোমরা কি কখনো পানির উপর অনেক জোরে হাত দিয়ে বাড়ি দিছো, ধরো হাতটা খোলা রেখে বাড়ি দিছো পানির উপর, দাও নাই, যদি যারা দিছো তোমরা তারা জানো, যারা পানির উপর জোরে একটা বাড়া দিছো হাতের মধ্যে কি করে হাত জ্বলে, এটার কারণ কি, এটার কারণ যে তুমি পানির উপর যেই জোরে আঘাত করছো, বল প্রয়োগ করছো, পানিও তোমার দিকে সেম পরিমাণ বলটা প্রয়োগ করছে, যার কারণে তোমার হাতে ব্যথা লাগে। একই জিনিস সব জায়গায়, তোমরা দেয়ালের উপর একটা ঘুষি দাও, দেয়ালের মধ্যে ঘুষি দিলে তুমি ব্যথা পাও না, কেন পাও, কারণ দেয়াল তোমার দিকে, তুমি যে পরিমাণ বলটা দেয়ালের দিকে প্রয়োগ করছো, ও সেম সেম বল তোমার দিকেও দেয়াল প্রয়োগ করছে, এই কারণে। ঠিক আছে,
তাহলে অর্থাৎ আমরা এই জায়গায় একটা লিখতে পারি, ধরো আমরা যদি ক্রিয়া বল, আমরা যেই বলটা দিব, আমরা যদি ক্রিয়া বল, এই ক্রিয়া বলকে যদি আমরা এফ লিখি, তাহলে আমরা প্রত্যেক ক্রিয়া বলকে আমরা মাইনাস এফ লিখতে পারি। অর্থাৎ এফ ইকুয়াল মাইনাস এফ, এফ ইকুয়াল মাইনাস এফ, এর মাইনাস এফ, মাইনাস, মাইনাস বলতেছে মাইনাস, দেখছো এফ এর সাথে আমার মাইনাসের এসটা এফ এফ বলে এফ এফ কনভার্ট করতে বলতেছি, তাহলে এস ইকুয়াল মাইনাস এফ। ঠিক আছে, মাইনাস এফটা কি, আমরা বল এই যে ক্রিয়া বলের দিকটা যদি আমরা প্লাস ধরি, তাহলে প্রতিক্রিয়া বলটাকে আমরা মাইনাস ধরবো। তাহলে আমরা এটাকে এভাবেও লিখতে পারি, এফ প্লাস প্লাস এফ, তাহলে এই এফটা এই পাশে আসলে এফ প্লাস এফ ইকুয়াল 0, অর্থাৎ ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল দুটাকে আমরা যদি যোগ করি তাহলে আমরা 0 পাবো। ঠিক আছে, এইবার দেখো, এইবার হচ্ছে আমাদের ভরবেগ সংরক্ষণশীলতা সূত্র। এইটা হচ্ছে এই চ্যাপ্টারের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, এই ভরবেগ সংরক্ষণশীলতা এই সূত্রে কি বলছে দেখো তো, একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করলে তাদের আদি ভরবেগ, এই যে আদি ভরবেগ ও শেষ ভরবেগ সমান হবে, অর্থাৎ ভরবেগ সংরক্ষিত হবে। এই জিনিসটা দ্বারা আসলে কি বুঝাইছে, চলো আমরা একটু দেখি এটা। এবার মনে করো এই যে এই জায়গায় একটা বস্তু আছে, তারপর আরেকটা বস্তু হচ্ছে এই জায়গায় আছে। ঠিক আছে, এই বস্তুটার আমরা কালার চেঞ্জ করে দিই। ওকে, এইবার এই বস্তুটার ভর মনে করো হচ্ছে m1, স্মল m1, স্মল m1। ঠিক আছে, আর এই যে বস্তুটা এইদিকে u1 বেগে চলছে। তারপর এই যে এই পরের বস্তুটার ভর মনে করো হচ্ছে m2, আর এই বস্তুটা এদিকে চলছে হচ্ছে u2 বেগে। এইবার বুঝো, এইবার যদি u1 যদি u2 থেকে বড় হয়, অর্থাৎ u1 এর ব্যাগটা যদি u2 থেকে বড় হয়, বেশি হয়, তাহলে কি হবে, একটা পর্যায়ে যায় এই যে এই বস্তুটাকে ধাক্কা দিবে। তাহলে অর্থাৎ কি, অর্থাৎ একটা পর্যায়ে যাওয়ার পর এই যে প্রথম বস্তুটা কি করবে, দ্বিতীয় বস্তুটাকে ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার পরে অর্থাৎ সংঘর্ষে লিপ্ত হবে, প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুর সাথে ধাক্কা দিবে মানে কি, সংঘর্ষে লিপ্ত হবে। এখন ধরো এই যে সংঘর্ষ হওয়ার পরে তারা কিন্তু এবার নতুন আরো নতুন দুইটা ব্যাগ পাবে। নতুন কি, এই যে ব্যাগটা চেঞ্জ হয়ে যাবে, এই যে আগে যে ব্যাগটা ছিল এই ব্যাগটা এবার কি হবে, এইবার হচ্ছে আগের এই ব্যাগটা চেঞ্জ হয়ে যাবে। আগের ব্যাগটা চেঞ্জ হয়ে প্রথম বস্তুটা v1 ব্যাগ অর্জন করবে সংঘর্ষের পরে। তারপর আর এই পরের বস্তুটা কি করবে, পরের এই যে m2 বস্তুটা v2 ব্যাগ অর্জন করবে। ঠিক আছে, যদি এখানে যদি u1 যদি u2 থেকে বড় হয় তাহলে সংঘর্ষে লিপ্ত হবে। সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে এই যে m1 ভরের বস্তুটা v1 বেগ অর্জন করবে, তারপর m2 ভরের বস্তুটা v2 বেগ অর্জন করবে। এইবার চলো আমরা লিখি যে সংঘর্ষের পূর্বে আমরা ভরবেগটা নির্ণয় করব। কি নির্ণয় করব, সংঘর্ষের পূর্বে তাদের ভরবেগ। তাহলে লিখি সংঘর্ষের পূর্বে ভরবেগ বা সংঘর্ষের আগের ভরবেগ। ঠিক আছে, তাহলে সংঘর্ষের আগের ভরবেগ, মোট ভরবেগ কি লিখবো, সংঘর্ষের আগের মোট ভরবেগ। অর্থাৎ এই যে এই বস্তুটার ভরবেগ আর এই বস্তুটার ভরবেগটা আমরা যোগ করব। তাহলে দেখো প্রথম বস্তুটার ভরবেগ কি, আমরা ভরবেগ সমান কি পড়ছি একটু আগে, ভর আর বেগের গুণফল। তাহলে আমরা প্রথম বস্তুটার ভরবেগ হচ্ছে m1 u1, তারপর দ্বিতীয় বস্তুটার ভরবেগ হচ্ছে কি m2 u2। এবার দেখো আমরা মোট ভরবেগ বলছি না, তার মানে আমরা যোগ করব। এইবার হচ্ছে কি, এবার হচ্ছে দ্বিতীয় বস্তু, এবার হচ্ছে সংঘর্ষের পরের ভরবেগ, কি সংঘর্ষের পরের ভরবেগ, মোট ভরবেগ। এবার সংঘর্ষের পরের মোট ভরবেগ কত, এই যে m1 v1 এটি হচ্ছে ভরবেগ সংঘর্ষের পরের, আর এই পাশে হচ্ছে m2 v2। এবার আমরা কি করব, দুইটাকে পরের মোট ভরবেগ করতে হলে যোগ করে দেব। এবার দেখো আমরা কি অর্ধেক কাজ শেষ করছি, সংঘর্ষের পূর্বে সংঘর্ষের পরে। এইবার কি বলছে, এই যে আদি ভরবেগ তারপর শেষ ভরবেগ, এটি হচ্ছে আদি ভরবেগ আর এটা হচ্ছে শেষ ভরবেগ। ঠিক আছে,
আমরা এটাকে চাইলে আদি ভরবেগও লিখতে পারি, কি আদি ভর বেগ বা আদি ভরবেগ বা কি সংঘর্ষের পূর্বের ভরবেগ, আর এটাকে আমরা বলতে পারি শেষ ভরবেগ। তারপর লিখবো বা সংঘর্ষের পরের মোট ভরবেগ। ঠিক আছে, এতটুকু পাইলাম। এবার আমাদেরকে বলছে এই দুটা জিনিস সমান, কি বলছে, এবার আমাদেরকে বলছে হচ্ছে m1u1 m1u1 প্লাস m2u2 আর হচ্ছে m1v1 প্লাস m2v2, এই দুটা জিনিস সমান, এই দুটা জিনিস সমান। এই যে আমাদের এইটাই হচ্ছে ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র, কি এইটা হচ্ছে আমাদের ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র। এইবার দেখো, এই যে ভরবেগ সংরক্ষণশীলতার যে সূত্র পাইলাম, এটা কিন্তু আমরা বুঝাইলাম যে কিভাবে, কি এই সূত্রটার মিনিং বুঝাইলাম। এবার দেখো আমরা এই সূত্রটা একটু প্রমাণ করে আসি। আসলে আমরা প্রমাণ কি করতে পারবো যে এই যে m1u1 প্লাস m2u2 সমান m1v1 m2v2, এটা কি আসলে সঠিক, এটা আমরা একটু প্রমাণ করে আসি। ঠিক আছে, তাহলে প্রমাণ করে আসি। প্রমাণ করতে হলে আমাদের এই জিনিসটা তো লাগবে, তো আগে কপি করে নিই। ঠিক আছে, ওকে। এইবার দেখো, এইবার হ্যাঁ ওকে, ঠিক আছে। এইবার দেখো এই জায়গায়, দেখো এই জায়গায় সংঘর্ষ হয়েছে, ঠিক আছে, সরি এই যে এই জায়গায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার পর প্রথম বস্তুটা যখন দ্বিতীয় বস্তুকে ধাক্কা দিছে, তখন এই যে দ্বিতীয় বস্তুর উপর বলটা কাজ করছে কোন দিকে, এদিকে না। আবার এবার এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর উপর বলটা কাজ করছে এদিকে, কিন্তু প্রথম বস্তুর উপর বলটা কাজ করছে তার উল্টা দিকে, কোন দিকে, এদিকে। প্রথম বস্তুর উপর বলটা কাজ করছে উল্টা দিকে। ঠিক আছে, তাহলে দেখো আমরা আবার বুঝি, প্রথম বস্তুটা যখন দ্বিতীয় বস্তুকে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পর দ্বিতীয় বস্তুর উপর বল কাজ করছে এদিকে, আর ধাক্কার সময়, সংঘর্ষের সময় প্রথম বস্তুর উপর দ্বিতীয় বস্তু কর্তৃক, অর্থাৎ দ্বিতীয় বস্তু প্রথম বস্তুরে কি করছে, বলটা দিছে এদিকে। ঠিক আছে, এই জিনিসটাই আমরা এখানে বলছি। এখন দেখো, আমরা যদি আমরা যদি প্রথম বস্তুর উপর যে বলটা কাজ করছে এই বলটাকে আমরা F1 ধরি, আর তাইলে আমরা দ্বিতীয় বস্তুর উপর যে বল কাজ করছে এই বলটাকে আমরা কি ধরবো, F2 ধরবো। এবার দেখো এখানে ক্রিয়া প্রতিক্রিয়া বল হয়েছে আর কি। এখন দেখো এখানে আমরা জানি কি ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান, তার মানে আমরা এখানে এখানে এই জিনিসটা লিখতে পারি যে F1 ইকুয়াল মাইনাস F2। এখন তুমি মাইনাসটা কেন দিলাম, মাইনাসটা হচ্ছে আমরা F1 এর দিক, এদিককে যদি আমরা প্লাস ধরি তাহলে F2 এর দিকটাকে আমরা মাইনাস ধরবো। এই মাইনাসটা হচ্ছে মেইনলি হচ্ছে দিক বুঝায়, মাইনাসটা কি বুঝায়, দিক। এখন এখন বুঝো, আমরা F1 মানে কি জানি, F1 মানে বল, মানে কি বল, মানে F ইকুয়াল এম এ, এ মানে কি, তাহলে আমরা এটার এইভাবে লিখতে পারি না, আমরা কি করতে পারি, আমরা এইভাবে লিখতে পারি F1, তাহলে F1 ইকুয়াল M1 ইন্টু V1 মাইনাস U1 ডিভাইডেড বাই T ইকুয়াল মাইনাস F2 সমান কি M1 M2 V2 মাইনাস U2 আর ডিভাইডেড বাই T। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে স্যার এখানে দুই জায়গায় টি কেন লিখছেন, T1 T2 কেন লেখেন নাই। দেখো টিটা কি, আসলে টিটা হচ্ছে এই জায়গায় সংঘর্ষকালীন সময়। সংঘর্ষকালীন সময় কিন্তু দুইজনের দুইটা বস্তুর ক্ষেত্রে সেম লাগছে, এই জন্য আমরা টিটাকে কমন রাখছি, মানে একই রাখছি। এরপর দেখো আমরা যদি দুই পাশ থেকে টি বাদ দিই, টি বাদ দিলে আমাদের থাকে হচ্ছে কি M1 V1 মাইনাস U1 ইকুয়াল মাইনাস M2, তারপর হচ্ছে V2 মাইনাস U2। ঠিক আছে, এবার আমাদের কাজ হচ্ছে কি, এবার আমাদের কাজ হচ্ছে গুণ করা, গুণ করা। তাহলে আমরা গুণ করি M1, তাহলে V1 মাইনাস M1 U1, এতটুকু তো বুঝছো। তারপর এবার দেখো মাইনাস M2, M2 এর সাথে V2 গুণ করলে M2 V2, এই যে মাইনাসের মাইনাসে প্লাস, তারপর হচ্ছে M2 U2। এইবার যদি আমরা ইউ ওয়ালা সংখ্যাগুলোকে আমরা এই পাশে চলে, ইউ ওয়ালা রাশি যেটা আছে M2 U2 এটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, অথবা
বাম পাশে না, আমরা একটা কাজ করি, যেহেতু তোমাদের সুবিধার্থে আমরা মাইনাসটাকে যেহেতু প্লাস বানাইতে হবে, তাহলে একটা কাজ করি, এই যে M1U1 এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, আর M2V2টাকে আমরা এই পাশে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে কি হবে, M1V1। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা এবার এটাকে, আমরা যেহেতু প্রমাণে চলে আসছি, এবার এটাকে আমরা একটু হোয়াইট কালারে লিখি যাতে বুঝতে পারো। তাহলে এইবার M1V1 প্লাস M2V2 ইকুয়াল M1U1, এই যে মাইনাস এই পাশে আসছে প্লাস হয়ে গেছে, তারপর হচ্ছে M2U2। ঠিক আছে, তাহলে দেখো তোমরা তাহলে এইটা হচ্ছে আমাদের মেন সূত্র, অর্থাৎ আদি ভার্ব একটা পরে হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এক লাইনে করে ফেলতে পারি। তো আমরা এটাকে কি করব, আমরা জাস্ট এটাকে এই যে পরে নিয়ে দিব, তাইলে তো হয়ে গেছে। তারপরে এই যে এই জিনিসটাকে আমরা, তোমরা কি করবে, তোমরা তোমরা চাইলে এই যে তোমরা কি করবে, তোমরা এই লাইনের পরে এই লাইনের পরে এই লাইনটা ডিরেক্ট লিখে দিবে, তোমাদেরকে বোঝানোর জন্য আমি এই যে এই জিনিসটা এখন প্রসেস করছি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কি, এই জিনিসটাই তো ছিল যে M1U1 প্লাস M2U2, এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ভরবেগের সূত্র। ক্লিয়ার, এই জিনিসটা হচ্ছে কি, এটা হচ্ছে এটার প্রমাণ। ঠিক আছে, আশা করি সবাই বুঝছো। আমাদের নেক্সট টপিক কি আছে, নেক্সট টপিক আছে হচ্ছে সংঘর্ষ। আর সংঘর্ষের মধ্যে কি আছে, সংঘর্ষ ভাই দুই ধরনের, সহজ কথা সংঘর্ষ হচ্ছে দুই ধরনের। ঠিক আছে, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, প্রথমটা হচ্ছে স্থিতিস্থাপক, আর দ্বিতীয়টা হচ্ছে অস্থিতিস্থাপক। ঠিক আছে, এখন ভাইয়া দেখো তো স্থিতিস্থাপক এই যে জিনিসটা আসলে কি, স্থিতিস্থাপক জিনিসটা কি, স্থিতিস্থাপক জিনিসটা হচ্ছে এই জায়গায় দুইটা কাহিনী ঘটে। এই জায়গায় কয়টা কাহিনী, এই জায়গায় দুইটা কাহিনী ঘটে। প্রথম কাজ হচ্ছে ভরবেগ সংরক্ষণ থাকবে, প্রথম কাজ হচ্ছে কি ভরবেগ, ভরবেগ কি থাকবে, সংরক্ষণ থাকবে, সংরক্ষণ। অর্থাৎ ভরবেগ সংরক্ষণ মানে কি, আমরা যদি ভরবেগ সংরক্ষণকে যদি আমরা যদি কি বলি, আমরা যদি পি ইনিশিয়াল ধরি একটাকে, প্রথমটাকে আদি ভরবেগকে পি ইনিশিয়াল ধরি, তাহলে শেষটাকে যদি পি ফাইনাল ধরি, তাহলে এই দুইটা সংরক্ষণ থাকবে। তারপর তারপর আছে হচ্ছে গতিশক্তি সংরক্ষণ থাকবে, কি থাকবে, গতিশক্তি সংরক্ষণ থাকবে, গতিশক্তি সংরক্ষণ। তাহলে দেখো একটা হচ্ছে কি ভরবেগ সংরক্ষণ, আর একটা হচ্ছে গতিশক্তি সংরক্ষণ। ঠিক আছে, অর্থাৎ তুমি বলতে পারো কি, বলতে পারো যে ই কে ইনিশিয়াল সংরক্ষণ ইকুয়াল ই কে ফাইনাল, মানে গতিশক্তি যে আদি গতিশক্তি আবার শেষ গতিশক্তি দুইটা সংরক্ষণ থাকবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ। এবার ধরো কোনো কারণে যদি, কোনো কারণে যদি সংঘর্ষের পরে এই যে গতিশক্তি যে সংরক্ষণটা না হয়, গতিশক্তি যদি সংরক্ষণ না হয়, তাহলে হবে হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে কমন জিনিস হচ্ছে দুই জায়গায় ভরবেগ সংরক্ষণ থাকবে, কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে গতিশক্তিটা সংরক্ষণ থাকবে না, গতিশক্তিটা কি থাকবে না, সংরক্ষণ থাকবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভরবেগ সংরক্ষণ থাকবে, ভরবেগ সংরক্ষণ, আর গতিশক্তি সংরক্ষণ থাকবে না, সংরক্ষিত হবে না। ঠিক আছে, অর্থাৎ আমরা লিখতে পারি এটাকে ই কে, কি লিখতে পারে, ই কে আই, ই কে আই মানে ইনিশিয়াল। ঠিক আছে, ই কে আই নট ইকুয়াল ই কে এফ, কি লিখতে পারি, ই কে আই নট ইকুয়াল ই কে এফ। ঠিক আছে, এই জিনিসটা আমরা লিখতে পারি, অর্থাৎ সংঘর্ষের পরে আমাদের এই যে গতিশক্তিটা সংরক্ষিত হবে না। ঠিক আছে, এবার আসো, এবার আমরা এই জায়গায় আরো কয়েকটা জিনিস দেখি। তাহলে চলো এবার আমরা হচ্ছে নেক্সট স্টেপে যাই। পরের স্লাইডে আছে কি আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ। এই স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে এবার হচ্ছে আমরা একটু বিস্তারিত পড়বো। মানে এটা একটু শুধু ধরো এই যে আগের মতোই এই জায়গায় একটা বস্তু ছিল, তারপর এখানে হচ্ছে আরেকটা বস্তু। ঠিক আছে, তাহলে ধরো এটার হচ্ছে কালার ছিল হচ্ছে ধরো এটা, এখন কি করছে এই যে বস্তুটা,
এদিকে এদিকে কোন ব্যাগে ছিল? এদিকে হচ্ছে U1 ব্যাগে ছিল। কি ব্যাগে? U1 ব্যাগে। ঠিক আছে, তারপর যে এবার এই যে এই বস্তুটা হচ্ছে, আমি আগে আগে একটু কালারটা করে নিই। ওকে, দেখো। ওকে, তাহলে এই যে বস্তুটা প্রথমে এই বস্তুটা কি হয়েছে, এটার ভর ছিল হচ্ছে M1 আর এটার ব্যাগ ছিল হচ্ছে U1। আর এই বস্তুটার ব্যাগ ছিল কত? এই বস্তুটার ব্যাগ ছিল হচ্ছে M2, ভর ছিল M2 আর ব্যাগ ছিল U2। এখন এই বস্তু দুটা কি করছে? এই বস্তু দুটো হচ্ছে একটা সংঘর্ষ করছে। আচ্ছা, এটা লাস্টে লিখি। এই বস্তুটা কি করছে? এই বস্তুটি হচ্ছে একটা সংঘর্ষ করবে। কেন সংঘর্ষ করবে? সংঘর্ষটা হবে কেন? সংঘর্ষটা হবে হচ্ছে এই কারণে, সংঘর্ষটা হবে এই কারণে, কারণ হচ্ছে কি, M1 যে বস্তুটা আছে, M1 যে বস্তুটা আছে, এই যে M1 যে বস্তুটা আছে, ঠিক আছে? এই যে এটা, এই বস্তুটার ব্যাগ বেশি, এই বস্তুটার ব্যাগ বেশি হওয়ার কারণে এটা যাইতে 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 যেতে এই যে M2 ভরের বস্তুটার উপর ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার পর কি করছে? ধাক্কা দেওয়ার পর ওরা কি করছে? ধাক্কা দেওয়ার পর এই যে M1, এই যে সরি, M1 ভরের বস্তুটা, ঠিক আছে? এই যে M1 ভরের বস্তুটা কি করছে? V1 বেগ অর্জন করছে। এই যে সংঘর্ষের পরে কি করছে? সংঘর্ষের পরে এই যে M1 ভরের বস্তুটা V1 বেগ অর্জন করছে আর M2 ভরের বস্তুটা V2 বেগ অর্জন করছে। এবার আমরা স্থিতিস্থাপক সংঘর্ষে আমরা প্রথমত কি জানি? ভরবেগ সংরক্ষিত থাকবে। তাইলে আমরা লিখি ভরবেগ সংরক্ষণ সূত্র, ঠিক আছে? ভরবেগ সংরক্ষণ সূত্র। ভরবেগ সংরক্ষণ সূত্রটা কি? M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল M1 V1 প্লাস M2 V2। ঠিক আছে? এবার দেখো, এই যে এখান থেকে আমরা M1 কমন নেব। M1 সমান U1 প্লাস U2 ইকুয়াল, ও সরি, এই জায়গায় M1 কমন নিব কিভাবে? M1 কমন নিতে হলে আমাদেরকে আরেকটা প্রসেস ফলো করতে হবে না? তাহলে M1 নিতে হলে আমাদের M1 গুলো এই পাশে নিয়ে আসবো। M1 গুলো এই পাশে নিয়ে আসবো। তাহলে M1 U1, M1 V1 টা এই পাশে নিয়ে আসি। M1 V1 ইকুয়াল, এই যে, তারপর এই পাশে হচ্ছে M2 V2 মাইনাস M2 U2। এইবার আমরা কমন নিব এই পাশ থেকে M1। এই পাশ থেকে M1 কমন নিলে U1 মাইনাস V1, আর এই পাশে থাকলে হচ্ছে সেম M2 কমন নিলে V2 মাইনাস U2। এটাকে আমরা দিব ১ নং সমীকরণ। ঠিক আছে? এবার এবার হচ্ছে আমরা কি করব? এবার হচ্ছে আমরা গতি শক্তি সংরক্ষণের সূত্র, ঠিক আছে? গতি শক্তি সংরক্ষণ সূত্র। গতিশক্তি সংরক্ষণ সূত্রটা কি? গতিশক্তি সংরক্ষণ সূত্র মানে এই যে আগে গতিশক্তি সমান কি? হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার ইকুয়াল হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ M2 V2 স্কোয়ার। ঠিক আছে? আমরা এখন এই কাজগুলা কেন করতেছি জানো? এই কাজগুলা করতেছি হচ্ছে আমরা এই যে যাতে স্থিতিস্থাপক সংঘর্ষে আমরা এই যে V1 বের করতে পারি আর V2 এর মান বের করতে পারি। আমরা এখন সূত্র প্রমাণ করতেছি কি, ঠিক আছে? V1 এর সূত্রটা আর V2 সূত্রটা কিভাবে হবে এটা প্রমাণ করতেছি। ক্লিয়ার? ওকে। এই যে সূত্রগুলো যেগুলো প্রমাণ করবো এখন, এই দুটা তোমরা ডিরেক্ট বসে অঙ্ক করতে পারবা। সেটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায়। তাহলে দেখো, আমরা এই যে দুই পাশ থেকে হাফ গুলা বাদ দিয়ে দিব, দুই পাশ থেকে হাফ বাদ দিয়ে দিব, তাহলে বাকি আছে হচ্ছে M1 U1 প্লাস M2 স্কোয়ার M2 U2 স্কোয়ার, আর এই পাশে M1 V1 স্কোয়ার প্লাস M2 V2 স্কোয়ার। এবার পরের পেজে যাই, পরের স্লাইডে যাই। পরের স্লাইডটা আমরা এইভাবে করব। তারপর হচ্ছে কি, আমরা আগের মতো M1 গুলো এক পাশে নিয়ে আসবো। ঠিক আছে? M1 গুলা এক পাশে নিয়ে আসবো ইকুয়াল M2 V2 মাইনাস স্কোয়ার মাইনাস M1 V1 স্কোয়ার, সরি U1 স্কোয়ার। ঠিক আছে? তাহলে M1 U1, সরি M1 U2
তাহলে m2u2 স্কয়ার। ঠিক আছে, এবার হচ্ছে দেখো এইবারের কাজ আগের মতো, m1 কমন নিলাম, m1 কমন নিলে u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার ইকুয়াল m2 কমন নিলে v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার। এইটাকে দিলাম 2 নং সমীকরণ। ঠিক আছে, আচ্ছা একটা কাজ করি, দেখো আমরা একটা কাজ করি, আমরা এই যে 1 নং সমীকরণ দেবো এটাকে, 1 নং সমীকরণ দিই এটাকে, আর এটাকে দিব এটাকে দিই 2 নং সমীকরণ। কত নং? 2 নং সমীকরণ। তারপর এটাকে দিয়েছে 3 নং সমীকরণ। ঠিক আছে, এইবার দেখো এবার আমরা কি করব, এবার আমরা করব হচ্ছে 3 নং ভাগ 2 নং। 3 নংকে 2 নং দিয়ে ভাগ করব। 3 নংকে যদি আমরা 2 নং দিয়ে 3 নংকে যদি আমরা 2 নং দিয়ে ভাগ করি, তাইলে দেখো এই যে এখানে 3 নং এর এই পাশে m1 আছে, তারপরে এই পাশেও m1 আছে, 2 নং এর এখানেও m1 আছে, অর্থাৎ তোমরা ওই যে ভাগ যারা করছো এখন আচ্ছা করিয়ে দেখাই। ঠিক আছে, তাহলে 3 নং, 3 নং নিচে, ওরা 3 নংকে 2 নং, তাহলে 3 নং থাকবে কোথায়? উপরে। তাহলে 3 নংটা থাকবে হচ্ছে উপরে, অর্থাৎ এই যে m1। আচ্ছা একটা কাজ করে আমরা এই জায়গায় আর একটা লাইন বাড়াই দিই। ঠিক আছে, এই জায়গায় আর একটা লাইন বাড়াই, m1 এই জায়গায় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পাইলাম না, তাহলে u প্লাস v আর একটা হচ্ছে u মাইনাস v, সেম এই পাশেও। আচ্ছা এখানে u1 v1 u1 v1, এবার এই পাশেও m2 v2 প্লাস u2 আর এই পাশে হচ্ছে v2 মাইনাস u2, এটা তো পাইলাম। তাহলে এবার আমরা এটা লিখি m1 u1 প্লাস v1 u u1 মাইনাস v1। ঠিক আছে, এবার নিচে, নিচে হচ্ছে আমরা 2 নং, নিচে 2 নং, 2 নং কি ছিল m1 u, এই যে দেখো নিচে 2 নং কি ছিল, 2 নং এর নিচে u মাইনাস v ছিল, u মাইনাস v1 ছিল, তাহলে নিচে u1 মাইনাস v1 ছিল। এই পাশে, এই পাশে নিচে ছিল হচ্ছে m2 v2 মাইনাস u2। ঠিক আছে, উপরে, উপরে হচ্ছে m2, এই যে এই পাশের অংশটা m2 v2 মাইনাস, সরি v2 প্লাস u2 আর v2 মাইনাস u2। এখন দেখো, এখন এবার হচ্ছে কি, এখন হচ্ছে আমরা উপরে নিচে এই যে m আর m আর u1 আর এইটা এটা বাদ, এটা এটা বাদ, তারপর এটার সাথে এটাও বাদ, তাহলে আমাদের বাকি থাকতেছে কত? আমাদের বাকি থাকতেছে হচ্ছে u1 প্লাস v1, তারপর কি, তারপর হচ্ছে পাইতেছি হচ্ছে কি, তারপর হচ্ছে পাইতেছি v2 প্লাস u2। ঠিক আছে, আমরা এটা পাইলাম। এখন আমরা এই যে জিনিসটা পাইলাম, এই জিনিসটা থেকে আমরা কি করবো, এবার এই জিনিসটা থেকে আমরা প্রমাণ করব, এই জিনিসটাকে প্রমাণ করবো। দেখো আমরা এখন, এখন যদি আমরা v1 বের করি, তাহলে আমরা v1 সমান কি পাই? v1 সমান পাই হচ্ছে এই যে v2 প্লাস u2 মাইনাস u1। ঠিক আছে, এটা একটা পাইলাম। আবার যদি এবার যদি আমরা v2 বের করতে যাই, তাহলে v2 বের করলে আমরা কি পাই? v2 বের করলে পাই হচ্ছে u1 প্লাস v1 মাইনাস u2। এই দুটা জিনিস পাইলাম, এটা থেকে আমরা এই দুটা জিনিস পাইলাম। এইবার v1 এর মান যদি আমরা, v1 এর মান যদি আমরা এই যে 1 নং এ বসাই, v1 এর মান যদি আমরা 1 নং এ বসাই, অর্থাৎ এই জায়গায় যদি আমরা v1 এর মানটা বসাই, তাহলে আমরা কি পাবো? দেখো, তাহলে আমরা এই জায়গায় তাহলে আমরা একটা কাজ করি, এটা একটু কপি করি। ঠিক আছে, কপি করলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বসাবো? তাহলে আমরা এখানে v1 বসাবো, v1 সমান, তাহলে আমরা v1 সমান কি পাইছি? v2, v2 প্লাস u2 মাইনাস v2 প্লাস u2 মাইনাস u1। ঠিক আছে, তাহলে এবার বসাও, তাহলে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1, তাহলে m1 এবার এই পাশে বসাবো v2 মাইনাস v2 প্লাস u2 মাইনাস u1 প্লাস m2 v2। ঠিক আছে, এবার এই পাশে যেটা আছে এটা সেম, এবার কি এই পাশেরটা সেম, এবারটা সেম এখানে আসবে। তারপর এবার m1 এর সাথে গুণ করব, m1 v2, এবার গুণ করলে কি আসবে? m1 v2।
ঠিক আছে, তাহলে আমরা এখন ভি টুর মান বের করতে, এখন কিসের মান বের করতেছি, আমরা ভি ওয়ান এর মান দিয়ে ভি টুর মান বের করবো। তাহলে এম ওয়ান ভি টু প্লাস এম ওয়ান ইউ টু, এম ওয়ান ইউ টু প্লাস, সরি এইবার হচ্ছে মাইনাস, মাইনাস এম ওয়ান ইউ ওয়ান, মাইনাস এম ওয়ান ইউ ওয়ান, আর এই সাইডে প্লাস এম টু ভি টু। ঠিক আছে, এবার দেখো, এবার হচ্ছে আমাদের কি আছে দেখো, এই যে এখানে, আচ্ছা আমরা এবার হচ্ছে একটা কাজ করি, আমরা এই যে এম ওয়ান ইউ ওয়ানটাকে আমরা এই পাশ থেকে কি করব, সরি এটা না, এই যে এম ওয়ান ইউ ওয়ানটাকে আমরা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো। তাহলে এই পাশ থেকে যদি এই পাশে নিয়ে আসে আমাদের কি থাকে দেখো তো, আমাদের থাকে হচ্ছে, আমাদের এবার, আচ্ছা এটা কালার চেঞ্জ করে লিখি, যে এবার হচ্ছে আমরা এম ওয়ান ইউ ওয়ান এখান থেকে এই পাশে আসলে আবার প্লাস, তাহলে এম ওয়ান ইউ ওয়ান, ঠিক আছে, প্লাস এবার এম টু ইউ টু, এটা এই পাশে আসলো, সেম রাশি, এই যে দেখো এই যে ইউ টু ওয়ালা রাশিটাকে এই পাশে নিয়ে আসবো, এম ওয়ান ইউ ইউ টু, ঠিক আছে, আর বাকিগুলো এই পাশে থাকুক, এম ওয়ান ভি টু প্লাস এম টু ভি টু। এইবার দেখো এখানে এখানে এম ওয়ান ইউ ওয়ান দুইটা আছে, তাহলে আমরা লিখবো টু এম ওয়ান ইউ ওয়ান প্লাস, এবার দুই জায়গা থেকে ইউ কমন নিব, কি নিব, ইউ কমন, ইউ কমন নিলে থাকবে হচ্ছে এম টু মাইনাস এম ওয়ান, আর এই পাশে থাকবে ইউ ইকুয়াল, এই পাশ থেকে যদি আমরা ভি কমন নেই, ভি টু কমন নেই, তাহলে আমরা থাকবে হচ্ছে এম ওয়ান প্লাস এম টু। এবার দেখো, এবার আমরা পুরো রাশিটাকে এই পাশে নিয়ে আসি, এবার কি করি, এবার হচ্ছে আমরা একটা কাজ করি, এই যে ভি টুটাকে এই পাশে নিয়ে আসি, অর্থাৎ এই যে পুরো রাশিটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের থাকবে হচ্ছে এমন, দেখো, তাহলে পুরো রাশিটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের কেমন হবে, এ- এই যে তখন এটা হবে হচ্ছে এই জায়গায়, ঠিক আছে, তাহলে অর্থাৎ আমরা কি করছি, আমরা এইটাকে এই পাশে নিয়ে আসছি, এটাকে এই পাশে নিয়ে আসছি, এবং এইটাকে আরেকটু সাজাই লিখি, আমরা এইটাকে আরেকটু সাজাই লিখি, আরেকটুটা সাজাবো কিভাবে দেখো, আমরা এই যে এটাকে, আমরা এটাকে পরে নিয়ে যাই, আর এটাকে আগে নিয়ে আসি, ঠিক আছে, সাজানোটা কি, সাজানোটা হচ্ছে যেহেতু দুইটার আগেই প্লাস, যেহেতু এই যে এখানে প্লাস না, তাহলে আমি এটাকে আগে লেখার পর লেখা একই জিনিসটা, এইটাই। তারপর এরপরে আমরা কি করবো, এরপরে আমরা এই যে ভি টু, এবার আমরা এটাকে সুন্দর করে আর একটা কালারে লিখি, যেহেতু এটা সূত্র চলে আসছে, এইবার লিখবো আমরা ভি টু সমান এই সূত্র এম টু মাইনাস এম ওয়ান ইন্টু ইউ, তাহলে ইউ, এই এটা হচ্ছে ইউ টু, এটা কি ইউ টু, এখানে হচ্ছে ইউ টু, এখানে হচ্ছে ইউ টু, তারপর নিচে হচ্ছে এম ওয়ান প্লাস এম টু, এম ওয়ান প্লাস এম টু, এই যে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই ভি টু এর সূত্র। আমরা যদি ভি টু বের করতে যাই, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব কি, ঠিক আছে, আমরা এটা এটা কোন বেলায় অ্যাপ্লাই করতে পারবো, এটা কখন অ্যাপ্লাই করতে পারবো, যখন, যখন সংঘর্ষটা স্থিতিস্থাপক হবে তখনই আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো, যখন সংঘর্ষ কি হবে, স্থিতিস্থাপক হবে তখনই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, এর আগে না, যদি সংঘর্ষ যদি স্থিতিস্থাপক না হয় তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে। এবার আমরা একইভাবে, এবার আমরা কি, এই যে এটা তো আমরা ইউজ করছিলাম, ঠিক আছে, এবার হচ্ছে আমরা একইভাবে, একইভাবে আমরা চাইলে, আমরা চাইলে কি করতে পারি, এই যে ভি টু সমান আমরা আর একটা জিনিস পাইছিলাম না, এই যে এখান থেকে ভি টু সমান ইউ ওয়ান প্লাস ভি ওয়ান, কি করবো, ইউ ওয়ান প্লাস ভি ওয়ান মাইনাস ভি ইউ টু, তাহলে ইউ ওয়ান প্লাস ভি ওয়ান মাইনাস ইউ টু, আমরা এই যে সূত্রটা এটা, আমরা এটা, এটা কি করব, আমরা যদি এটা যদি এই জায়গায় ইউজ করি, এবার, এবার যদি আমরা যদি কোথায়, এবার যদি আমরা যদি এই যে ভি টুর মানটা এখানে এখানে বসাই, ভি টুর মানটা কোথায়, এখানে বসাই, তাহলে আমরা কি পাবো, এবার আমরা পাবো হচ্ছে ভি ওয়ান পাবো, এবার আমরা পাবো হচ্ছে ভি ওয়ান পাবো, তাহলে ভি ওয়ান আমরা এই যে আগের মতো ক্যালকুলেশন করলে ভি ওয়ানটা কি বের হবে জানো, ভি ওয়ানটা বের হবে হচ্ছে এম ওয়ান মাইনাস এম টু ইন্টু ইউ ওয়ান, ঠিক আছে, তারপর হচ্ছে প্লাস টু এম টু ইউ টু, তাহলে প্লাস টু এম টু ইউ টু, তারপর নিচে হচ্ছে এম ওয়ান প্লাস এম টু, ঠিক আছে, এবার হচ্ছে আমরা এটা পাইলাম। এখন আমরা একটা কাজ করি, আমরা ভি টুটা এই পাশে লিখি, তাহলে আমরা বুঝে লেখায় মানে দেখাইতে সুবিধা হবে, দেখো এটা হচ্ছে এম টু মাইনাস এম ওয়ান, তাহলে এই পাশে হচ্ছে ইউ টু প্লাস টু এম ওয়ান ইউ ওয়ান, টু এম ওয়ান ইউ ওয়ান, আর নিচে হচ্ছে এম, নিচে হচ্ছে এম ওয়ান প্লাস এম টু,
তাহলে দেখো এই দুটা সূত্রের মধ্যে ডিফারেন্সটা আসলে কোন জায়গায়, দুটা সূত্রের মধ্যে ডিফারেন্সটা আসলে কোন জায়গায়, এটা আমরা দেখি। ঠিক আছে, আমরা কি করবো, আমরা দেখি। তাহলে দেখো এই যে এই জায়গায় হচ্ছে ভি ওয়ান এর ক্ষেত্রে এম ওয়ান মাইনাস এম টু ছিল, আর এখানে ভি টু ক্ষেত্রে এম টু টা আগে আসছে, তারপর হচ্ছে এম টু টা আগে আসছে, তারপর হচ্ছে কি এম ওয়ান টা পরে আসছে, আর এখানে এম ইউ ওয়ান, এখানে ইউ টু, মানে হচ্ছে এই যে এই জায়গায় ভি ওয়ান এর ক্ষেত্রে বাইরের সবগুলো হচ্ছে, এখানে হচ্ছে এটা ওয়ান, আর এই বাকিটা হচ্ছে টু, মানে এই যে জায়গায় আর কি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এই দুইটা সূত্র হচ্ছে আমরা পাই। এখন আমরা যখন বলবো যে স্থিতিস্থাপক সংঘর্ষ, আমরা কি করব, চোখ বন্ধ করে আমরা ভি ওয়ান ভি টু দিয়ে এই সূত্র দুইটা দিয়ে কাজ করতে পারবো। এই সূত্র দুইটা কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় প্রযোজ্য নয়, শুধুমাত্র আমরা লিখি কি করবো, শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় প্রযোজ্য, স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় প্রযোজ্য, বেলায় প্রযোজ্য। ঠিক আছে, এই জিনিসটা অস্থিতিস্থাপক সংঘর্ষে এই দুইটা সূত্রই কাজ করবে না। ঠিক আছে, তারপর তারপর আছে হচ্ছে আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষ। এই সংঘর্ষটা আসলে কি, দেখো এই সংঘর্ষের মধ্যে আমাদের সূত্র, আমরা কি বলছি, আমরা বলছি কি প্রথমে এক নাম্বার আমরা দেখো এই ক্ষেত্রে কি বলছি, এই ক্ষেত্রে হচ্ছে ভরবেগ সংরক্ষণ থাকবে, কি থাকবে, ভরবেগ সংরক্ষণ থাকবে, ভরবেগ সংরক্ষণ থাকবে। অর্থাৎ আমরা এটার এইভাবে লিখতে পারি, অর্থাৎ পি ইনিশিয়াল ইকুয়াল পি ফাইনাল। তারপর ২ নম্বরে এই শর্ত কি থাকবে? ২ নম্বর শর্ত হচ্ছে ই কে ইনিশিয়াল নট ইকুয়াল ই কে ফাইনাল, অর্থাৎ গতিশক্তি সংরক্ষণ থাকবে না। তাইলে গতিশক্তি সংরক্ষণ থাকবে না, এটাই হচ্ছে আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষ। অর্থাৎ দুইটা বস্তু যখন সংঘর্ষ হবে, সংঘর্ষ হওয়ার পর তাদের শেষের যে বেগ ওইটা হচ্ছে সমান হবে না। অর্থাৎ আচ্ছা, আমরা এই জায়গায় আমরা এই যে এটা ঠিক আছে, সংঘর্ষ হবে না, তার মানে এটাই হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, এই জিনিসটা ছাড়া আর কিচ্ছু নাই। আবার অস্থিতিস্থাপক সংঘর্ষ এমন হয় যে দুইটা বস্তু কি করছে, সংঘর্ষ হওয়ার পর মিলিত হয়ে গেছে, মিলিত হয়ে তারপর মিলিত মিলিত হয়ে কি করছে, দুইটা বস্তু একসাথে মিলিত হয়ে নতুন একটা দিকে চলছে, তাহলে তখন গিয়ে তখনও ভরবেগের সংরক্ষণশীলতা হয় না। যখন সরি, তখন হচ্ছে এই গতিশক্তি সংরক্ষণ হয় না, তখন হচ্ছে এটা আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়। যখন দেখবা তোমরা সিকিউতে পাবা এমন প্রশ্ন আসে যে একটা কি করে একটা ঘটনা দিয়ে দেয়, বলো যে এই ঘটনায় কি ভরবেগের সংরক্ষণ হয়, তখন তোমরা কি করবা, তোমরা এই যে প্রথমে কি করবা, তোমরা গতিশক্তি সংরক্ষণশীলতা বের করবা, আদি ভরবেগ শেষ ভরবেগ বের করবা। যদি আদি ভরবেগ আর শেষ ভর সরি কি বলতেছি, আদি গতিশক্তি আর শেষ গতিশক্তি যেটা, এই দুইটা যদি সমান হয় তাইলে আমাদের লিখে দিবা যে এই সংঘর্ষটি স্থিতিস্থাপক। আর যদি সমান না হয় তাহলে বলবো যে অস্থিতিস্থাপক। এবার দেখো এই জায়গায় যে একটা জিনিস আমি আরেকটা জিনিস বুঝানো আছে, ওই জিনিসটা একটু বুঝাই দিই। ঠিক আছে, ওই জিনিসটা একটু বুঝাই দিই। ঠিক আছে, তাহলে দেখো যদি, ঠিক আছে, ধরো এখন সংঘর্ষ হইলো, সংঘর্ষটা যদি কেমন হয়, এখন ধরো দুইটা বস্তু একসাথে সংঘর্ষ হয়েছে, কি হয়েছে, দুইটা বস্তু একসাথে সংঘর্ষ হয়েছে। আমি এটার একটু নিচে নামাই, তারপর এই জায়গাটা একটু মুছে দিই। ঠিক আছে, এগুলো আমাদের কাজ নাই। দেখো তাহলে আমরা একটা কাজ করে আগের মতো আমরা এই যে সংঘর্ষটা একটু দেখাই। ধরো এই জায়গায় বস্তুটা আছে, তারপর ওই যে আগের মতো সেম টু সেম আগের মতো আমরা কাজটা করি। এই যে এই বস্তুটা, তাহলে বস্তুটার হচ্ছে ধরো এইবার এই ক্ষেত্রে কি হয়েছে দেখো, এইবার এই ক্ষেত্রে বস্তু, এবার এই ক্ষেত্রে কি হয়েছে, বস্তু দুইটারই ভর এম, বস্তু দুইটারই ভর এম। যদি কখনো, যদি কখনো এরকম দুইটা বস্তু ভর এম হয়, তারপর ওরা কি করছে, তারপরে এই যে ওরা সংঘর্ষ করছে। ঠিক আছে, তারপরে এই যে এই জায়গায় সংঘর্ষ করছে, সংঘর্ষ করার পর তারা কি করছে, এদিকে একটা ব্যাগ পাইছে, একজন এদিকে প্রথমে ও কি করছে, এই যে এম ভর হলুদ যে সবুজ যেটা,
মানে এটা কি করছে, এটার ব্যাগ ছিল হচ্ছে এদিকে u1, এদিকে ছিল হচ্ছে u2, তাহলে ও কি করছে v1 আর আরেকটা কি করছে v2। এখন ব্যাগ পাইছে, এখন ব্যাগ পাওয়ার পরে, ঠিক আছে, ব্যাগ পাওয়ার পরে এখন কি করছে ওরা সেটা আমরা একটু দেখব। এবার আমরা এটা একটু দেখি। দেখো তাহলে ওদের ব্যাগটা কি হবে, তাহলে দেখো আমরা কি বলছি এখানে, এখানে বলছি যে দুইটা ভরই সেম, দুইটার ভরে সেম মানে কত, দুইটার ভরে সেম মানে এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা কত হবে, এই যে এই জায়গাটা জিরো হবে না, এই যে এখানে এই জায়গাটা এই যে ভি ওয়ান এই জায়গাটা জিরো হবে না, যদি জিরো হয় তাহলে এই যে পুরোটা জিরো হয়ে যাবে, পুরোটা জিরো হয়ে যাবে, পুরোটা জিরো হয়ে যাবে, তাই তো। তারপর দেখো, তারপর এই যে এই জায়গায় দুইটা ভরই সেম, তাহলে এই জায়গায় এটা বাদ হয়ে কি হবে, 2m হবে না, যেহেতু দুইটা এমই সমান, দুইটা এমই সমান, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, ধরো এই যে, ধরো এটা এভাবে লিখি, আচ্ছা আমরা আগের মতো লিখে, ধরো এই জায়গায়, এই জায়গায় হচ্ছে এগুলো নাই, ঠিক আছে, এই দুটাই এম, তাহলে এম হলে আমরা এই জায়গায় এটার কি লিখতে পারি, আমরা এটারে বাদ দিয়ে আমরা 2m লিখতে পারি না, তাহলে দেখো, তাহলে 2m লিখলাম, তাহলে আমাদের এই টোটাল জায়গাটা হচ্ছে জিরো হয়ে গেছে, এই টোটাল জায়গাটা জিরো হয়ে গেছে যেহেতু আমাদের ভর সেম, ঠিক আছে। এখানে এটা এবার কি, এবার হচ্ছে ভর একই, ভর একই যদি হয়, দুইটা বস্তুর ভরই যদি একই হয় তাহলে কি হবে, তাহলে ভি ওয়ান সমান হবে কি, এই যে টু, এই টু আর এই টু ও কাটা, ঠিক আছে, তাহলে এখানে এম, এটাও এম, তাহলে এই এম এই এম ও বাদ, বাকি আছে কত ইউ টু, তাহলে অর্থাৎ ভি ওয়ান সমান ইউ টু হবে। যদি দুইটা বস্তুর ভর সেম হয় এবং দুইটা বস্তুর সংঘর্ষণ হয় তাহলে কি হবে, এই যে প্রথম বস্তুটা, এই যে প্রথম বস্তুটা সংঘর্ষের পরে এই যে দ্বিতীয় বস্তুটার আদিবেগ অর্জন করবে, আদিবেগ অর্জন করবে, তাহলে অর্থাৎ এই বস্তুর এই ব্যাগটা হবে হচ্ছে কত ইউ টু, এই এই যে ভি ওয়ান ব্যাগটা, অর্থাৎ আমরা অর্থাৎ এই যে ভি ওয়ান ব্যাগটা হবে হচ্ছে ইউ টু, ঠিক আছে, ঠিক আছে, এই যে ভি ওয়ান ব্যাকটা হবে ইউ টু, আবার একইভাবে এই জায়গায় সেম, এই জায়গায় এটা জিরো যেহেতু দুইটার ভর সেম, আবার এই জায়গায় এটা হবে হচ্ছে 2m, ঠিক আছে, তারপর এই যে এটা গেল, তাহলে এখানে ভি টু সমান কত থাকলো, ভি টু সমান থাকলো হচ্ছে ইউ ওয়ান, অর্থাৎ সংঘর্ষের পরে এই যে দ্বিতীয় বস্তুটা, এই যে দ্বিতীয় বস্তুটা কি করবে, প্রথম বস্তুর ব্যাগ অর্জন করবে, প্রথম বস্তুর ব্যাগটা অর্জন করবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের যদি ভর একই হয় তাহলে এই থিওরিটি অ্যাপ্লাই হয়, ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। তাহলে যদি ভর একই হয় তাহলে ভি ওয়ান সমান ইউ টু, অর্থাৎ ইউ টু আর ভর আর ভি টু সমান ইউ ওয়ান। এই গেল আমাদের ভরবেগ সংরক্ষণ, এই যে স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক, ঠিক আছে। এই জিনিসটা তো আর বুঝাইতে হবে না যে হাফ এম ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার নট ইকুয়াল হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার, এটা ইকুয়াল হবে না, এটাই হবে না, যখন ইকুয়াল হবে না তখন সেটা অস্থিতিস্থাপক। তারপর যে মহাকর্ষ বল, এটা হচ্ছে আমাদের আজকে হচ্ছে লাস্ট টপিক, ঠিক আছে, প্রায় 1.5 ঘন্টা ক্লাসটা হয়ে গেছে, এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট টপিক, এই টপিকটা শেষ করলেই আমাদের ক্লাসটা শেষ। তাহলে দেখো এখন যদি আমরা এই যে মহাকর্ষ বলটা সম্পর্কে জানি, নিউটনের একটা মহাকর্ষ বলের সূত্র আছে, সেটা হচ্ছে ধরো এই যে একটা বস্তু আর এই যে একটা বস্তু, ঠিক আছে, এই দুইটা বস্তু পরস্পরকে যে একটা আকর্ষণ করে, এই যে পরস্পরকে যে একটা আকর্ষণ করে, ঠিক আছে, ধর মনে করো এই বস্তুটা হচ্ছে ডি দূরত্বে আছে, ঠিক আছে, এই যে বস্তুটা কি দূরত্বে আছে, এই যে এটা হচ্ছে এম ওয়ান ভরের বস্তু আর এটা হচ্ছে এম টু ভরের বস্তু, এম ওয়ান ভরের বস্তু আর এম টু ভরের বস্তু, এই যে বস্তুটা একটা আরেকটাকে কি যে বলে আকর্ষণ করে ওই বলটা হচ্ছে মহাকর্ষ বল। এখন মহাকর্ষ বলের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এম, সরি এফ, তাহলে মহাকর্ষ বল এফ ইকুয়াল সেটা কি হবে, মহাকর্ষ বল এফ ইকুয়াল হচ্ছে বস্তুদ্বয়ের ভরদ্বয়ের গুণফল, বস্তুদ্বয়ের ভরদ্বয়ের গুণফল, গুণফলের সমানুপাতিক আর বর্গের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এটা এই জায়গায় থাকবে একটা সমানুপাতিক চিহ্ন। এখন দেখো আমরা সমানুপাতিক চিহ্নটাকে আমরা কি করব, উঠাবো, সমানুপাতিক চিহ্নটাকে উঠাইলে আমরা মহাকর্ষীয় ধ্রুবক জিটা ইউজ করি, কি ইউজ করি, জিটা, এইটাই হচ্ছে নিউটনের মহাকর্ষ বলের সূত্র আর কি। এখানে দেখো তাহলে জি হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক, এই যে আমরা এখানে জিটা মহাকর্ষীয় ধ্রুবকটা আমরা
বসাইলাম, এই যে জি মহাকর্ষীয় ধ্রুবক আমরা এই যে সূত্রের মধ্যে একটা বসাইলাম না, এই যে এখানে জি এর মান কত, এখানে জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার, আর হচ্ছে কি কেজি ইনভার্স কেজি ইনভার্স 2। এটাই হচ্ছে আমাদের জি এর মান, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি জি এর মান নিউটন মিটার, আর একক হচ্ছে কি নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, ঠিক আছে। এইবার দেখো এটা তো আমরা হচ্ছে কি এটা এটা এতক্ষণ ধরে আমরা এটা যা করলাম এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের দুইটা বস্তুর ক্ষেত্রে, পৃথিবীর ক্ষেত্রে দুইটা বস্তুর ক্ষেত্রে। এখন ধরো যদি এই এই জিনিসটা যদি আমরা পৃথিবীর ক্ষেত্রে সূত্রটা লিখতে যাই তাহলে কি হবে? পৃথিবীর ক্ষেত্রে লিখতে গেলে কি হবে? এখন ধরো পৃথিবীর ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে পৃথিবী, যদিও পৃথিবী গোলাকার না, পৃথিবী উপবৃত্তাকার, ঠিক আছে। তাহলে ধরো আমরা এখন এটারে ধরি, ঠিক আছে। এখন হচ্ছে ধরো এই জায়গায় ব্যাসার্ধ, এই পৃথিবীর ক্ষেত্রে আমরা কি করি ব্যাসার্ধ, ঠিক আছে। ধরো এখন হচ্ছে কি পৃথিবী এই জায়গায় বস্তু যেটা আছে এটা হচ্ছে এখানে। এখন এই যে পৃথিবীর এখানে পৃথিবীর সাথে এই যে বস্তুটার যে কি আকর্ষণ, পৃথিবীর সাথে বস্তুটার আকর্ষণ, এই আকর্ষণটার দূরত্ব হচ্ছে আর, আর এটা হচ্ছে কি আর, আর এখানে পৃথিবীর ভরটা হচ্ছে কি পৃথিবীর ভরটা হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে আমাদের সূত্রটা কি আসবে? সূত্রটা আসবে হচ্ছে এফ ইকুয়াল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, এখানে আর হচ্ছে কি আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এখন পৃথিবীর ব্যাসার্ধ আর, এই আর এর মান কত? পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান হচ্ছে কত? 6.37 ইন্টু 10⁻6 মিটার, 6.37, সরি 6.37 বলতেছি, 6 পয়েন্ট হচ্ছে কত 6.37 ইন্টু 10⁻6, এটা হচ্ছে পৃথিবীর আর, মানে ব্যাসার্ধ আর। আর পৃথিবীর ভর এম কত? এম হচ্ছে 5.98 ইন্টু, তাহলে 5.98 ইন্টু 10⁻24 কেজি, 5.994 ইন্টু 10⁻24 কেজি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে পৃথিবী আর বস্তুর ক্ষেত্রে, এটা হচ্ছে পৃথিবী ও বস্তুর বা যে কোনো কিছুর সাথে আকর্ষণ যেটা, ঠিক আছে। আর হচ্ছে বস্তু বস্তু যে কোনো বস্তু, ঠিক আছে। এটা হচ্ছে কি পৃথিবীর সাথে যে কোনো বস্তুর আকর্ষণ যেটা, এটা এই সূত্র। এখন ধরো এটা একটা গেল, এখন আমরা আরেকটা টাইপস দেখাই, ঠিক আছে। আরেকটা টাইপস দেখাই, আরেকটা টাইপস কি, ধরো এইটাকে আমরা কপি করলাম, ধরো এই জায়গায় এটা নাই। এখন ধরো এই যে পৃথিবীর উপরে একটা পর্বত আছে, পৃথিবীর উপরে একটা পর্বত আছে, পর্বতটা হচ্ছে কোন জায়গায়? এই জায়গায়। ধরো কি একটা হচ্ছে পাহাড়, পাহাড়টা হচ্ছে এই জায়গায় পৃথিবীর উপরে, তাহলে পাহাড়টা হচ্ছে এই জায়গায়, এই জায়গায় মানে কত? এই জায়গায় মানে হচ্ছে এই যে কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে এই যে টোটাল দূরত্ব, সহজ কথা হচ্ছে কি পৃথিবী থেকে এই দূরত্ব হচ্ছে এইচ, পৃথিবী থেকে যে পাহাড়ের দূরত্ব হচ্ছে এইচ। এখন কেন্দ্র থেকে টোটাল যে দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে টোটাল দূরত্বটা কত? টোটাল দূরত্ব হচ্ছে আর প্লাস এইচ। এই যে পৃথিবীর কেন্দ্র থেকে টোটাল দূরত্ব হচ্ছে কত? আর প্লাস এইচ। তাইলে তখন এই যে বল যেটা, এটা বের করব কিভাবে? এটা বের করবো হচ্ছে জি এম, তারপর হচ্ছে এখানে হচ্ছে এম, আর নিচে হচ্ছে কি আর প্লাস এইচ, আর এই পাশে হচ্ছে স্কোয়ার। এটা হচ্ছে কি, এটা হচ্ছে পৃথিবীর উপর যদি কোনো একটা বস্তু ধরো পৃথিবীতে কোনো একটা পাহাড় আছে বা কিছু আছে, যখন বের করতে বলে তখন আমরা এইভাবে বের করব। দেখো এবার এবার কিন্তু আমরা চাইলে কি, আমরা চাইলে এই যে সূত্র থেকে কিন্তু কি, সূত্র থেকে আমরা জি এর মান বের করতে পারি, অর্থাৎ গ্র্যাভিটি অভিকর্ষজ ত্বরণের মানটা আমরা বের করতে পারি এই সূত্র থেকে। সেটা কিভাবে দেখো, সেটা হচ্ছে ধরো এই যে পৃথিবী, ঠিক আছে, এই যে পৃথিবী, এটাই পৃথিবী, ঠিক আছে, পৃথিবী। এখন পৃথিবী, ওকে। এবার দেখো আমরা সূত্র কি পাইছিলাম, এফ ইকুয়াল জি এম এম ডিভাইড বাই আর স্কোয়ার, ঠিক আছে, এখানে আর স্কোয়ার। তাহলে এবার এফ সমান কি, আমরা এফ সমান জানি না এম জি, এফ সমান এম জি। তাহলে এই পাশে যেটা থাকলো এটা এম এম, তারপর হচ্ছে আর স্কোয়ার, আর স্কোয়ার। এবার দেখো এবার যদি আমরা দুই পাশ থেকে স্মল এমটা বাদ দিই তাহলে থাকে কি জি, তাহলে থাকে কি আমাদের, তাহলে থাকে হচ্ছে আমাদের জি ইকুয়াল জিএম বাই আর স্কোয়ার, জিএম বাই আর স্কোয়ার। এইটা হচ্ছে আমরা চাইলে এখান থেকে আমরা অভিকর্ষ ত্বরণ বের করতে পারি,
একটা জিনিস মনে রাখবা, তুমি পৃথিবীর কেন্দ্রের দিকে যত যাইতে থাকবে, অর্থাৎ ব্যাসার্ধ যত কমতে থাকবে, তত অভিকর্ষ ত্বরণের মান বাড়বে। পৃথিবী কিন্তু এমন না আসলে, পৃথিবী ধরো, পৃথিবী হচ্ছে উপবৃত্তাকার, মনে করো যে পৃথিবীটা হচ্ছে এমন, ঠিক আছে, পৃথিবীটা হচ্ছে এমন। এখন এই যে এদিকে এই যে এই এরিয়াটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, আর এটা হচ্ছে মেরু অঞ্চল, ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মেরু অঞ্চল। এখন মেরু অঞ্চলের দিকে ব্যাসার্ধ কম, মেরু অঞ্চলের দিকে ব্যাসার্ধটা কম, তাই মেরু অঞ্চলে কি, মেরু অঞ্চলে জি এর মান বেশি, মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে 9.83, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। আর বিষুবীয় অঞ্চলে হচ্ছে, বিষুবীয় অঞ্চলে, এই যে বিষুবীয় অঞ্চলে আর এর মান বেশি না। দেখো, আর এর মান যদি বেশি হয়, মানে অর্থাৎ নিচের, আমরা কোন একটা সংখ্যাকে যত কম সংখ্যা দিয়ে ভাগ করব, ততই তো বেশি আমরা মান পাবো। আমরা নিচে যদি সংখ্যাটা কম হয়, ভাগ করার সংখ্যা কম হলে আমরা মান বেশি পাবো। তার মানে আর এর মান যত কম, জি এর মান তত বেশি, ঠিক আছে। আর তাহলে আমরা বলতে পারি কি, আর এর মান যদি কম হয়, জি এর মান বেশি, আর আর এর মান যদি বেশি হয়, তাহলে জি এর মান কমবে। এটা হচ্ছে মেন থিওরি, ঠিক আছে। আর বিষুবীয় অঞ্চলে হচ্ছে কত, আর বিষুবীয় অঞ্চল হচ্ছে জি এর মান সম্ভবত 9.78, এই টাইপ কিছু, ঠিক আছে, 9.78 সম্ভবত। এই হচ্ছে আমাদের এই যে মহাকর্ষ নিয়ে, মহাকর্ষ রিলেটেড কথাবার্তা গেল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মহাকর্ষ নিয়ে মোটামুটি যাবতীয় কথাবার্তা, যতটুকু বলার বলে ফেলছি, ঠিক আছে। এরপর আমরা আগামীকালকে আমরা কি করব, আগামীকালকে আগামীকাল না, আমাদের নেক্সট ক্লাস 6 নম্বর ক্লাসে কি করব, 6 নম্বর ক্লাস হচ্ছে আমরা এই চ্যাপ্টারের সিকিউ এবং এমসিকিউ সলভ করব। তারপর দেখবা, সলভ করার পর দেখবা যে এই চ্যাপ্টার নিয়ে তোমার আর কোনো টেনশন নাই, ঠিক আছে, এই চ্যাপ্টার নিয়ে আর কোনো টেনশন থাকবে না। ওকে, তাইলে আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এই পর্যন্তই। আর তোমরা যারা নোট যারা করছো, তারা কি করবা, আমাদের ক্রিয়েটিভ পাঠশালা ফেসবুক গ্রুপে পোস্ট করবা। আর ফেসবুক গ্রুপে যদি তোমরা যদি নোট শেয়ারিং কন্টেস্টটা ফলো করো, তাহলে তো তোমাদের জন্য প্রাইজ থাকছেই, ঠিক আছে। আর একই সাথে তোমরা আমাদের এই যে ইউটিউব চ্যানেলে জয়েন হয়ে যাবা। এই ক্লাসগুলো কিন্তু তোমরা ইউটিউবেও পাবা, ফেসবুকেও পাবা। আগের ক্লাসগুলোর জন্য কি বলছি, তোমরা ইউটিউবে যাবা, ইউটিউবে যাওয়ার পর আমাদের ক্রিয়েটিভ পাঠশালা ইউটিউবে যাবা, যাওয়ার পর আমাদের ফিজিক্স 02 প্রো এই যে এই নামের একটা প্লেলিস্ট আছে, প্লেলিস্টের মধ্যে সবগুলো ক্লাস পাবা, ঠিক আছে। আর তোমরা আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে ক্লাসের স্লাইড, এই যে ক্লাসের স্লাইডের পিডিএফ পাওয়ার জন্য আমরা ক্রিয়েটিভ পাঠশালার কি করবা, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবা। আচ্ছা, টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি কমেন্টে দিয়ে দেব, অথবা তোমরা টেলিগ্রামে যায় সার্চ করলে হয়ে যাবে, ঠিক আছে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।